আসসালামু আলাইকুম। হ্যালো, কানাডা আসসালামু টরন্টো আলাইকুম। থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা। আপনারা যারা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন, তাদের জন্য রইল অনেক, অনেক ভালোবাসা। ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে সাবস্ক্রাইব হয়ে নিবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বা ঘন্টা আইকন আছে, সেখানেও ক্লিক করতে ভুল করবেন না। এই বেল আইকনে ক্লিক করা থাকলে যেটা সুবিধা হবে, আমরা যখনই এই ধরনের কোনো ভিডিও আপলোড করব, আপনারা সঙ্গে, সঙ্গে নোটিফাইড হবেন। আর তাছাড়া আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। চাইলে আপনারা এইসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন। আর আজকে আমাদের অতিথি যিনি আছেন আসিফ, উনি মেমোরিয়াল ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন। তা আপনারা যারা দর্শক তাদেরকে রিকোয়েস্ট করব, তাকে যদি কোনো কোশ্চেন করতে চান তাহলে অবশ্যই মেমোরিয়াল ইউনিভার্সিটি রিলেটেড কোশ্চেন করলে ভালো হয়। এবং আমরা আমাদের এই আলোচনার শেষ পর্যায়ে গিয়ে আপনাদের কোশ্চেনগুলো থেকে কিছু কোশ্চেন আমরা আসিফকে জিজ্ঞেস করব। তা আসিফ, এই কোভিড-19 এই দুর্যোগের সময় তোমার কেমন কাটতেছে? জি, কাটতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। আমাদের এখানে এই প্রভিন্সে COVID-19 তেমন অ্যাটাক করতে পারে নাই যেহেতু এটা একটা আইল্যান্ড। আর হচ্ছে এখন এই মুহূর্তে আমাদের এখানে মাত্র ২ টা কেস আছে। আ আচ্ছা। ২ টা অ্যাক্টিভ কেস। সো হুম, হুম। এবং আমরা এখন লেভেল ৩ তে আছি। আর ১ সপ্তাহ পর মনে হয় লেভেল ২ তে নেমে আসবে এবং লেভেল আচ্ছা, ১ হচ্ছে নরমাল। নরমাল। তা এখন তো তোমাদের সামার ভ্যাকেশন চলতেছে। জি। তা তুমি কি কোনো জব করতেছো নাকি এই কোভিড এর কারণে কোনো জব অপরচুনিটি কমে গেছে বা কোনো সমস্যা তোমরা ফেস করতেছো? জি, একটা জব করতেছি। জবের মধ্যে অবশ্য আওয়ার কমে গেছে। এখন দেখা যাক। অন্য আরেকটা জবের মধ্যে আমি জয়েন দিব কিছুদিনের মধ্যেই। একটা কল সেন্টারে। তা দর্শক, আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বাসার বাইরে আছি। যেহেতু আমাদের এখানে টাইম হলো সকাল 11টা 8 মিনিট। আর আসিফদের এখানে সময় এখন সম্ভবত 12:30, তাই তো? ১২টা ৪০, হ্যাঁ। 12টা 40। তা এখন আমি ঘরে নাই, কারণ হচ্ছে যে আমার বাচ্চারা এখন যেহেতু আজকে যেহেতু হলিডে, বাচ্চারা বাসায়, তাছাড়া স্কুলও বন্ধ কোভিড-19 কারণে। ওখানে ওরা খুব নয়েজ করবে, সেজন্য বাইরে চলে আসলাম। কিন্তু বাসায় এসে গিয়ে দেখতেছি যে নয়েজ হচ্ছে, কারণ ছুটির দিনগুলোতে আসলে ক্যানাডিয়ানরা ব্যাকইয়ার্ডে অনেক কনস্ট্রাকশনের কাজ করে অনেক সময়। এই ধরনের কিছু নয়েজ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না, এই জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তা তুমি কোন স্কুলে পড়তা? সরি, কোন কলেজে পড়তে এখানে আসার আগে? আমি রাজউক কলেজে পড়তাম। মানে উত্তরা যে রাজুক। হ্যাঁ, রাজউক উত্তরা মডেল কলেজ। আমি কিন্তু তোমার কাছে একটু সরি চেয়ে নিচ্ছি। আমি তোমাকে তুমি করে বলতেছি। কেননা সমস্যা আমি নেই। কিন্তু এর আপনি আগে আমার চেয়ে অনেক বড় হবেন। কনভারসেশন গুলো তোমাকে আপনি করে অ্যাড্রেস করছি। না, না, হঠাৎ করে আমি তুমিতে চলে গেছি। না, সরি। না সমস্যা নাই। আপনি আমার চেয়ে অনেক বড় হবেন। আচ্ছা, আচ্ছা। তা তুমি যে কানাডাতে আসছো, কোনো এজেন্সি থ্রুতে আসছিলে নাকি ডাইরেক্ট নিজে ট্রাই করছিলে? আমি মোটামুটি নিজেই ট্রাই করছিলাম। আ আচ্ছা। এজেন্সি বলতে আরকি ওই IELTS করছিলাম যেখানে, উনারা হ্যাঁ। একটু মানে ইনফরমেশন দিয়ে সাহায্য করছিল এই। আর ইনফরমেশন যেগুলা লাগতো মোটামুটি আমি ওই একটা গ্রুপ আছে বাংলাদেশের PBSCU ওই হুম, প্রসপেক্টিভ গ্রুপ। হুম। ওইখান থেকেই পেয়েছিলাম বেশিরভাগ। আচ্ছা, আচ্ছা। তো এই মেমোরিয়াল ইউনিভার্সিটিটাকে সিলেক্ট করার কারণটা কি? মেমোরিয়াল ইউনিভার্সিটি আসলে আমাদের রাজুক থেকে অনেক মানে অনেক ছেলেমেয়ে এখানে মেমোরিয়াল ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। এটা হচ্ছে হুম, মূল কারণ যে যেহেতু আমাদের রাজুকের পোলাপাইন এখানে বেশি পাবো। আর হুম। হচ্ছে এখান আ এখানে টিউশন ফিটাও এফোর্ডেবল আর হচ্ছে এখানে মানে মানে আমার যে সাবজেক্টটা পড়তে চাইছিলাম এটা এখানে ভালো আছে। ভালো আছে। হ্যাঁ, আর আমার আচ্ছা, ফ্রেন্ডরাও পড়তেছিল আগে। সো হ্যাঁ, ওদের কাছ থেকে একটু হেল্প পাইছিলাম। সো এটা নিয়ে এখানে আচ্ছা। আসছি। তা আরেকটা জিনিস আমি জানতে চাই যে তুমি কি বলতে পারবা যে তুমি কি স্টেপ নিয়েছিলা এই এই রাজুক কলেজে আসার ব্যাপারে? মানে তোমার ফুল প্রসেসিংটা যদি আমাদেরকে একটু বলো, যারা আসতে চায় তারা হয়তো তোমার এই স্টেপ গুলা যদি জানতে পারে, হয়তো অনেকে কাজে লাগতে পারে। যেমন তুমি IELTS পরীক্ষা দিয়েছো, তাই না? IELTS এর একটা সার্টেন স্কোর, তারপর অফার লেটার কিভাবে পেয়েছো, তারপরে কিভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করলা, ভিসার জন্য কি ডকুমেন্টস জমা দিয়েছিলা, হ্যাঁ, কোথায় জমা দিয়েছিলা, হ্যাঁ, কতদিন পরে রেসপন্স পেয়েছিলা, এটা যদি একটা ব্রিফ আমাদেরকে একটা আইডিয়া দিতে পারতো। জি, ফার্স্ট এ তো এইচএসসি পরীক্ষা দেই। এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আ IELTS এর জন্য কিছুদিন কোচিং করি। আ IELTS পরে পরীক্ষা দিয়ে ফেলি ২-৩ মাস পরেই। তো IELTS একটা ভালো মানে 6.5 লাগে। আমার 7 হুম, ছিল।
আচ্ছা, আর কিছু মোটামুটি 6.5 হলেও ২ টা মনে হয় মডিউল আছে ওখানে এট লিস্ট 6 লাগেই। যাই হোক। আচ্ছা, আচ্ছা। তারপরে ওটা দেওয়ার পরে আপনার আ অফার লেটারের জন্য এপ্লাই করতে হয়। হুম, অফার লেটার এপ এপ্লাই করছিলাম ওই যে তেমন কিছু না যে আপনার জাস্ট এসএসসি, এইচএসসি সার্টিফিকেট আর আইএলটিএস হুম, সার্টিফিকেট এটা দিয়া হুম, তারপরে ওদের কাছে মেইল করলে ওরা মোটামুটি ১ মাসের মধ্যে রেজাল্ট জানায় দেয়। হুম, তো আমার ১ মাসই লাগছিল, এরকমই লাগছিল। ১ মাসে তারপর হচ্ছে ভিসার জন্য এপ্লাই করা। ভিসার জন্য এপ্লাই করার জন্য হচ্ছে আপনার ফান্ড দেখাইতে হবে হুম, যে হুম, আপনার এট লিস্ট ১ বছরের টিউশন ফি এবং ১ বছরের থাকা খাওয়ার জন্য যত খরচ লাগে, মানে এটা ২৫-৩০ লাখ দেখাইলে হয়। তো হুম, এরকম মোটামুটি দেখাইতে মানে এর উপরে দেখাইলে ভালো। তো হুম, হুম, এরকম দেখানো লাগে। আর এই হুম, ফান্ডটা যে মানে লিগাল যে হুম, ওইজন্য ট্যাক্স এর সার্টিফিকেট গুলো দেখানো লাগে যে গত ২ বছরের ট্যাক্স সার্টিফিকেট গুলা। হুম, এগুলো সহ আর সার্টিফিকেট এগুলো সহ সব তারপরে ওই বিএফএস এ মানে যে গুলশানে ওদের একটা অফিস আছে হুম, বিএফএস, ওইখানে গিয়ে জমা দিলে তারপরে ফিঙ্গারপ্রিন্ট নেয়। হুম, তারপরে ১ মাসের মতো সময় লাগছিল যে রেজাল্ট জানানোর জন্য। তো হুম। হয়ে গেছিল। তা তোমার ওই যে ভিসার প্রসেসিং এর জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন প্রসেসিং এটা কি তুমি অনলাইনই করেছো নিজে, না? হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর্ম গুলা ওই যে আমি একটা ইয়াতে ছিলাম যেহেতু একটা কোচিং করছিলাম এই হ্যাঁ, নাম কি? মেন্টরস। আচ্ছা। মেন্টরস এ ওনারা আমারে একটু হেল্প করছিল ওই যে ফর্ম গুলার ক্ষেত্রে। তুমি তাহলে কি পেপার ফর্ম জমা দিয়েছিলে? তুমি ফর্ম হ্যাঁ, নিজে কাগজে জমা দিয়েছো, হুম, হুম। ফিল আপ করছো, তারপর এই ফর্মগুলোর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস গুলা অ্যাটাচ করে তুমি বিএফএস এ জমা দিয়েছো। জি, আমি মানে যেহেতু এর অর্থ উত্তরায় হলো যে থাকতাম তুমি অনলাইনে যাও নাই। অনলাইন মানে ম্যানুয়ালি প্রসেসিং করছো। জি, আমি ম্যানুয়ালি করি। যেহেতু আমি উত্তরাতে ছিলাম আর উত্তরা থেকে কাছাকাছি ছিল বিএফএস টা। সো আচ্ছা, আচ্ছা। ওই আর অনলাইনে যাইনি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তা তা তোমার আমি তোমাকে এই মেমোরিয়াল ইউনিভার্সিটি সম্পর্কে কয়েকটা কোয়েশ্চেন করতে চাচ্ছি যে তুমি যেই স্টেটটাতে থাকো, নিউ ফাউন্ডল্যান্ড, এটা তো দ্বীপ। হুম, হ্যাঁ, তা নিফাম ওখানে তো তোমাদের এই যে থাকা খাওয়ার যে খরচটা যে তুলতে যে তোমার জব করতে হয়, তুমি কি জব করো নাকি তুমি এখনো বাসা থেকেই সাপোর্ট, বাংলাদেশ থেকে সাপোর্ট নাও? না, আমি জব করি। আমি পার্ট টাইম একটা জব করি। আ হ্যাঁ, স্টুডেন্ট থাকা অবস্থায় ২০ ঘন্টা জব করা যায়। আর হ্যাঁ, যখন স্টুডেন্ট মানে সামার ভ্যাকেশন চলে তখন আপনি যতক্ষণ খুশি করতে পারেন। সো যত কিছু করতে পারি। তা এই ইউনিভার্সিটিটা দাবি করে যে কানাডার মধ্যে তারা সবচেয়ে কম টিউশন ফি অফার করে। ইউনিভার্সিটি, কানাডাতে যত ইউনিভার্সিটি আছে ওদের জি, টিউশন ফি নাকি সবচেয়ে কম। তো জি, এটা কি আদৌ সত্য? জি এটা সত্য। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার টিউশন ফি কত? $১২,০০০। মানে এটা কানাডার ইয়ারলি মধ্যে অন্য কোথাও পাওয়া যাবে না। $১২,০০০ কি ইয়ারলি নাকি সেমিস্টার? ইয়ারলি। মানে ইয়ারলি। আমাদের আ যদি আমি ১০ টা করে কোর্স নেই, মানে হ্যাঁ, ফুল ১০ টা করে কোর্স নেই তাহলে আমার $১২,০০০ পড়ে। একেকটা আচ্ছা, কোর্স মানে হচ্ছে একেকটা সেমিস্টারে ৫ সেমিস্টার, মানে ৫ টা করে ২ সেমিস্টারে ১০ টা সাবজেক্ট। হুম, আমি যদি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির সঙ্গে কম্পেয়ার করি, ধরো যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, হ্যাঁ? হুম, হুম। তা নর্থ সাউথ ইউনিভার্সিটি আর তোমার এই মেমোরিয়াল ইউনিভার্সিটির টিউশন ফি যদি কম্পেয়ার করি, হ্যাঁ, দোনোটার মধ্যে ডিফারেন্স কেমন? খুব আকাশ-পাতাল ডিফারেন্স না অলমোস্ট সেম? না অলমোস্ট সেম। আমি তো জানি না নর্থ সাউথ ইউনিভার্সিটি টিউশন ফি কেমন? আমি তো এই সম্বন্ধে কোন ধারণাই নেই। আচ্ছা, আচ্ছা। ওকে। না, আমি যতটুকু শুনেছি যে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির কাছাকাছি নাকি মেমোরিয়াল ইউনিভার্সিটির মেমোরিয়াল টিউশন ফিটা। ইউনিভার্সিটি মেমোরিয়াল ইউনিভার্সিটিতে আমি যেই সেমিস্টারে আসছি, ওই হুম, সেমিস্টারে $৪,০০০ বাড়ানো হয়েছিল। এর আগে এখানে টিউশন ফি ছিল $৮,০০০। মানে খুব সস্তা। এর খুব চেয়ে সস্তা সস্তা। মানে বাংলাদেশে হয়েছে বাংলাদেশের থেকেও সস্তা ছিল এটা মেমোরিয়াল ইউনিভার্সিটি। আচ্ছা। এখন তাও এখনো তাও অ্যাফোর্ডেবল। $১২,০০০ বেশি না। হ্যাঁ, অ্যাফোর্ডেবল। আমি আরেকটা জিনিস জানতে চাই যে তোমার ওখানে এই যে তুমি যে পার্ট টাইম জব করো, জব এবিলিটি কেমন? মানে ইজিলি কি পার্ট টাইম জব পাওয়া যায়? জি, জব তো মনে করেন আপনার উপর ডিপেন্ড করে যে জব আপনি কেমন প্রেজেন্টেশন আপনার তো ইন্টারভিউ পাইবেন। আপনি হুম, ইন্টারভিউ পাইবেন, ইন্টারভিউর মধ্যে দিয়া ইন্টারভিউ টিকতে হবে এটাই আরকি। তবে আচ্ছা। এই যে যেমন আমি তো পাইতেছি মোটামুটি তেমন এখনো জব ছাড়া থাকতে হয় নাই। আমি আসার ১ মাসের মধ্যে জব পাইছি। সো তো তুমি এই আসার পরে কি ধরনের জব করছো ওখানে? মানে কি আমি জবগুলোর ধরনগুলো কি? এই যে যেমন Walmart এ জব করছি। আচ্ছা। Walmart এ তো অনেক বছর ধরে জব করলাম। মানে প্রায় ১-১.৫ বছরের মতো। তুমি তো তারপরে আছো এই যে মনে হয়
নিউফাউন্ডল্যান্ডের এই ইউনিভার্সিটিতে তুমি আছো ২ বছর, তাই না? ২ বছর। তোমার এটা সেকেন্ড ইয়ার চলতেছে না? অলরেডি সেকেন্ড ইয়ার সেকেন্ড কমপ্লিট ইয়ার করে শেষ। ফেলছো? শেষ। জি, সেকেন্ড ইয়ার কমপ্লিট। থার্ড ইয়ারে তুমি ঢুকতে যাচ্ছ আরকি। তা এই জি। তুমি সেকেন্ড ইয়ারের মধ্যে তুমি ১.৫ বছর বলতে গেলে ওয়ালমার্টেই জব করছো। হুম। ওয়ালমার্ট ছাড়া কি তুমি আর কোথাও জব করেছো? জব করছি সাবওয়ে ছিল, স্যান্ডউইচ কোম্পানি, স্যান্ডউইচ বানায় সাবওয়ে। জি, আচ্ছা। সাবওয়ে। এরপর আমাদের এখানে একটা লোকাল মানে হসপিটালের মধ্যে একটা ক্যাফেটেরিয়াতে আছে, ওখানে জব করছি। এখন হুম, আরেকটা জব নিতেছি হচ্ছে এসএনপি একটা এটা হচ্ছে কি কল সেন্টার একটা। কল আচ্ছা, সেন্টারে জব করতেছি। আচ্ছা। হ্যাঁ, জব তা পাওয়া যায়। জব পাওয়া যায়, এভেইলেবল জব পাওয়া যায়। কিন্তু ওখানে কি এই যে যেমন ক্যাশে জব আমাদের এই টরন্টোতে যেমন স্টুডেন্টরা এসে বিভিন্ন গ্রোসারিতে বাংলাদেশি গ্রোসারি, পাকিস্তানি গ্রোসারি বা এই ধরনের কোনো গ্রোসারিতে ক্যাশে জব করে অথবা কোনো রেস্টুরেন্টে ক্যাশে জব করে যেটা এই ক্যাশ ইনকামটা ওরা অনেক সময় হাইড করে। হ্যাঁ, হাইড করে ওরা ২০ ঘন্টার চেয়ে বেশি জব করে। হ্যাঁ, এই ধরনের ফেসিলিটি কি নিউফাউন্ডল্যান্ডে আছে? না, এই ধরনের ফেসিলিটি নিউফাউন্ডল্যান্ডে নাই। কারণ এখানে আসলে বাঙালি তেমন নাই। হ্যাঁ, বাঙালি যারা কিছু আছে, আ যারা মোটামুটি সেটেলড, মানে হুম, যারা এখানে থেকে পাস করে দেখা যায় যে ওই টরন্টো চলে যায় অথবা ভ্যানকুভার চলে যায়। সমস্যা হচ্ছে এটা। তো আচ্ছা, আচ্ছা। যেহেতু মানে চীনা পরিচিত নাই, তাই হুম। এরকম নাই। তবে আপনি যদি গাড়ি থাকে তাহলে ওই যে স্কিপ দ্য ডিশ অথবা ফুড ডেলিভারি। ফুড ডেলিভারি গুলা করা তাহলে যায়। কি বাট তোমার ওখানে উবার ইট আছে নাকি শুধু স্কিপ আছে? আমাদের এখানে হচ্ছে স্কিপ দ্য ডিশ আছে, আরেকটা আছে ডোরড্যাশ। তাহলে এটা ফুড ডেলিভারি করে ভালো ইনকাম করা যায়। তোমার এরা কি আওয়ারটা কাউন্ট করে যে না, 20 এর বাইরে কাজ করা যায় এগুলাতে? জি, ওইটা আপনার সিনে কাউন্ট হয় না, আমি যতটুকু পর্যন্ত জানি। মানে হ্যাঁ, এখন আমিও যতটুকু জানি এখানে এটা অনেকেই কাজ এটা তোমার করতেছে। এই ২০ ঘন্টার অতিরিক্ত কেউ যদি নিউফাউন্ডল্যান্ডে কাজ করতে চায় তাইলে ফুড ডেলিভারি দিয়ে করতে পারে। প্লাস ফুড ডেলিভারিতে একটা সুবিধা হলো যে ভালো টিপস পাওয়া যায়। জি, কিন্তু সমস্যা হচ্ছে আপনার গাড়ি থাকতে হবে। আর গাড়ি এখানে থাকতে হবে, হ্যাঁ, গাড়ি গাড়ি থাকতে থাকতে হবে। হবে। আর এখানে হচ্ছে আ মেইন সমস্যা হচ্ছে এখানে আ ইন্সুরেন্স ফি। ইন্সুরেন্স অনেক। অনেক গাড়ির ইন্সুরেন্স অনেক। $৩৫০ দেখা গেছে যে যেটা ইনকাম করতেছে হয়তো তার একটা বিশাল অংশ তার ইন্সুরেন্স এর পিছনে চলে যাবে। হ্যাঁ, মান্থলি $৩৫০। এটা মানে ভাবাই যায় না। অনেক টাকা। অনেক। আচ্ছা, যাই হোক তারপরেও এটা জানিয়ে রাখা ভালো যে আপনারা যারা নিউফাউন্ডল্যান্ডে লেখাপড়া করতে আসতে চান, তারা যদি পার্ট টাইম জবের পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে চান, তারা বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারেন। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ২ বছর হতে হবে। তাইলে এই দেশে এসে সরাসরি আপনার লাইসেন্সের জন্য আপনারা এপ্লাই করতে পারবেন। আর আরেকটা যেটা যে আসিফ যেটা আমাদেরকে জানালো, এটা আপনারা মাথায় রাখবেন। এখানে কিন্তু গাড়ি কিনার চেয়ে গাড়িটার মেইনটেইন করাটা অনেক কস্টলি। যেটা আর ইন্সুরেন্স ফি। হ্যাঁ, হ্যাঁ, আর গাড়ি কিনা এখানে কিন্তু এখানে অনেক সময় ফ্রিও গাড়ি পাওয়া যায়। এরকম অনেকেই আছে যে তার পুরনো গাড়িটা আছে, সে কাউকে এটা ফ্রি দিয়ে দেয়। এরকমও অনেক ফ্রি গাড়ি পাওয়া যায় কিজির মাধ্যমে। কিন্তু প্রবলেমটা হলো গাড়িটাকে মেইনটেইন করার জন্য যে ইন্সুরেন্স ফি এটাই অনেক বেশি। এখন ওই যে যেটা বলল যে এটলিস্ট $300 ইন্সুরেন্স ফি আসতে পারে। যেটা হয়তো আপনি যে ইনকাম করবেন গাড়িটা ইউজ করে তার $300 অতিরিক্ত যাওয়ার পরে সেটা হয়তো আপনার পকেটে ঢুকবে। না হলে গাড়িটা রাখাটা অনেক সময় বোকামি হবে। হুম, তা আরেকটা জিনিস আমি জানি ইয়েকে জিজ্ঞেস করতে চাই। যদি তোমার কিছু আপত্তি না থাকে, হ্যাঁ? হুম। তা তুমি তো তোমার এই মেমোরিয়াল ইউনিভার্সিটি যে তুমি যে প্রোগ্রামে পড়তেছো এটা কম্পিউটার সায়েন্স না? তুমি তুমি জি, যেটা ৪ বছরের জি। ৪ বছর তোমাকে করতে হবে। আ নাকি ৩ বছর? জি, আ যদি আপনি বছরে ১০ টা করে কোর্স নেন, ৪০ টা হ্যাঁ, কোর্স, হ্যাঁ, তাহলে ৪ বছরে শেষ হবে। ৪ বছরই কিন্তু শেষ হবে। আপনি কিন্তু এখানে সুযোগ আছে, আপনি যদি মানে প্রত্যেক সেমিস্টারে ৩ টা করে কোর্সও নিতে পারেন। তাইলেও আপনি হুম, ফুল টাইম স্টুডেন্ট। সো আপনি যদি বছরে ৬ টা করে কোর্সও নেন, তাইলেও হ্যাঁ। আপনি মানে ফুল টাইম স্টুডেন্ট এবং পড়ালেখা চালায় যেতে পারবেন। কোন সমস্যা নেই। তাহলে তো তোমার সেক্ষেত্রে ৪ বছরের জায়গায় ৫ বছর হয়ে যেতে পারে। জি, ৫ বছর হবে, কিন্তু আপনার টিউশন ফি তো ওদিকে কমে যাবে। ওদের টিউশন যেহেতু ফিটা কমে আপনি যাবে। কোর্স কম নিলে আপনার টিউশন ফি কম। কিন্তু এতে তোমার আ আ লেখাপড়ার পরে ওয়ার্ক পারমিট পেতে প্রবলেম হবে না? না, আপনি তো আচ্ছা, as long as you are a full time student, it's not a হ্যাঁ। problem. আচ্ছা, এখন তোমার জবটা এই ফুল টাইম তোমার এই ৪ বছরের কোর্স কমপ্লিট করার পরে তুমি কত বছরের ওয়ার্ক পারমিট পাবা? ৩ বছরের। আপনি ৩ বছরের পাওয়ার কথা। ২ বছরের উপরে যত বছরই কমপ্লিট করেন ওই অথবা ২ সেটাতে বছর, হ্যাঁ, ৩ ৩ বছরের ওয়ার্ক বছরের পারমিট। করতে তো জি, এখন ৩ বছরের ওয়ার্ক পারমিট পাওয়ার মানে পিআর তোমার তো আল্টিমেট গোল হলো পিআর পাওয়া, তাই না? জি, নাকি পিআর এর জন্য বাংলাদেশে এপ্লাই ব্যাক করতে করার হবে। তোমার প্ল্যান? নাকি পিআর পেয়ে কানাডাতে থাকার প্ল্যান? আ দেখা যাক। আমার সিউর না। তবে হ্যাঁ, পিআরটা নেওয়ার ইচ্ছা আছে। নেওয়া হচ্ছে। তা পিআর পেতে হলে যে একটা ক্রাইটেরিয়া লাগে
যে at least 1 বছর ফুল টাইম জব করতে হবে তোমার সাবজেক্ট রিলেটেড। তা তুমি যদি কানাডিয়ান ওয়ার্কিং এক্সপেরিয়েন্স কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের আন্ডারে তুমি অ্যাপ্লাই করতে চাও, তাহলে নিউফাউন্ডল্যান্ডে কি অ্যাভেলেবেল কম্পিউটার রিলেটেড বা সফটওয়্যার কম্পিউটার সায়েন্স রিলেটেড জব অ্যাভেলেবেল? মোটামুটি আছে এখানে। নতুন নতুন কিছু কোম্পানি আছে, যেমন হচ্ছে ভেরাফিন একটা কোম্পানি আছে, এটা $1 বিলিয়ন কোম্পানি হয়ে গেছে ইতিমধ্যে। মানে 4-5 বছর আগে শুরু করছে, কিন্তু মানে এত জনপ্রিয় হয়েছে যে প্রায় ওদের কোম্পানি ভ্যালু $1 বিলিয়ন উপরে গেছে এরকম আর কি। কিন্তু আচ্ছা, মানে এরকম জব আছে এখন, এখন সৃষ্টি হইতেছে। তবে নিউফাউন্ডল্যান্ডে অবশ্যই সুযোগ কম, অন্যান্য প্রভিন্সে আরো সুযোগ বেশি যতটুকু জানা আছে। যাই হোক, তুমি যদি কমপ্লিট করার পরে তুমি চাইলে তো অন্যান্য স্টেটে, ধরো যে অন্টারিওতে তুমি ট্রাই করে চলে আসতে পারো, যদি জব পেয়ে যাও তাহলে তো এটাও কাজে আসবে। এখানে আসলে সবাই মোটামুটি অনেকেই এটা করে যে আমি লেখাপড়া করার পরে টরন্টোতে চলে আসে। চলে যায়, শুধু লেখাপড়ার পারপাসে থাকে। হ্যাঁ সেটাই। তুমি যদি কিছু মনে না করো, তুমি কি বলতে পারবা, এটা পুরা তোমার উপর নির্ভর করে, তুমি যদি এটা বলো যে না আমি এটা ডিসক্লোজ করতে চাই না, তাহলে তুমি এটা স্কিপ করতে পারো। সেটা হলো, তুমি ব্যাংকে কত টাকা দেখিয়েছিলে? আমার 50 লাখের উপরে দেখাইছিলাম। 50 লাখ টাকা, আচ্ছা। কিন্তু তোমার এই ভিসা পাইতে এই ইউনিভার্সিটির জন্য মিনিমাম কত দেখাইতে হয়? তুমি একটু আগে বললা যে 1 বছরের টিউশন ফি, তোমার তো কথা মনে হচ্ছে যে 1 বছরের টিউশন ফি হলো $10,000, $12,000 প্লাস 1 বছর থাকা খাওয়া খরচ। ওখানে কত প্রতি মাসে কত আসে ওখানে? এটা ডিপেন্ড করে, ধরেন এখানে যদি আপনার বাসা ভাড়া $400-450, তারপরে খাওয়া আছে 300-400, মানে $300 মতো ধরলে, মানে আপনি ধরেন আরো 6-7 লাখ টাকা অথবা এরকম 8 লাখ টাকা। হ্যাঁ, মানে তোমার প্রতি মাসে তোমার $800 মতো টাকা খাওয়ার মতো যায়, তাই না? তাহলে সেই হিসাবে যদি ধরি, তাহলে 12 মাসে আসতেছে কত? প্রায় $6,000 মতো, তাই না? $6,000-7,000 মতো। তাহলে তো দেখা যাচ্ছে যে একজন বাংলাদেশি, সে যদি $20,000 কানাডিয়ান ডলারের পরিমাণ টাকা যদি তার ব্যাংকে 6 মাস রাখে, তাহলে এনাফ, তাই না? এটা এনাফ হওয়ার কথা, মানে এনাফ হওয়ার কথা, কিন্তু রিস্ক হয়ে যায়। যত বেশি রাখা যায়, হ্যাঁ, তত বেশি ভালো। মানে আমি একজন কথা বললাম যে এখানে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে, যাদের হয়তো তাদের ফ্যামিলিতে এই মুহূর্তে এত টাকা দেখানো সম্ভব না। হ্যাঁ, তারা হয়তো চিন্তা করতেছে, ওকে আমি যদি কানাডা যেতে পারি, তখন হয়তো আমি আমার কিছু ল্যান্ড প্রপার্টি বিক্রি করব। কিন্তু এখন যদি আমি ল্যান্ড প্রপার্টিটা বিক্রি করি, তাহলে হয়তো আমি যদি ভিসা না পাই, তাহলে আমার টাকাটা ওয়েস্টেজ হবে, আমাদের ল্যান্ডটা আমার হাত থেকে ছুটে যাবে। সেক্ষেত্রে যদি সে কোনোভাবে টাকাটা এরকম $20,000 থেকে $25,000 ম্যানেজ করতে পারে, এবং সেটা যদি তার ব্যাংকে 6 মাস থাকে, তাহলে সে একটা ট্রাই করতে পারে। কি বলো? জি অবশ্যই। আমি শুনছি মানে একবারে 20-24 লাখ টাকার মতো দেখাইলেও ভিসা পাইছে, এরকম এরকম ঘটনাও শুনছি। এরকম মানে এর নিচে হয়তো আছে, কিন্তু আমি শিওর না। তবে হ্যাঁ, মানে নিয়ম অনুযায়ী এতটুকুই, নিয়ম অনুযায়ী $20,000-25,000 দেখাইলে এনাফ হওয়ার কথা। তা তোমার ফ্রেন্ডদের মধ্যে কি বা তোমার জানাশোনা, এই যে এরা কি জেনে নেই, এই মেমোরিয়াল ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্ট কেমন? অনেক অনেক। আনুমানিক আনুমানিক কিরকম? এট লিস্ট তো 400-500 স্টুডেন্ট অথবা 500-600 উপরে হবে, তাই না? আচ্ছা। তা তাহলে এই যে অ্যাটলিস্ট ধরে তোমার সঙ্গে তো তাহলে অনেকের সঙ্গে ওঠা বসা হয়েছে। তোমার ফ্রেন্ডও যেহেতু বললা যে তোমার রাজুক কলেজের অনেক তোমার ফ্রেন্ড, হ্যাঁ, এখানে আছে। তা এরকম তোমার ফ্রেন্ড সার্কেল বা তোমার জানাশোনা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কি কেউ আছে যে তারা খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, তারা বিভিন্নভাবে টাকা বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে বা কোনো এজেন্সি থেকে টাকা ধার করে ব্যাংকে দেখিয়ে এখানে আসছে? এই ধরনের কি তোমার জানাশোনা কেউ আছে? এরকম জানাশোনা আমার আসলে নাই, এরকম জিজ্ঞেসও করি নাই, হয়তো থাকতে পারে। আচ্ছা, না, অনেকে উইলিংলি জানায় যে আমি তো, তুমি এত কষ্ট করছো, আমি তো এইভাবে আসছি। ওইরকম, সেই জন্য জিজ্ঞেস করলাম যে এরকম। কারণ অনেকে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে,
এখানে এই ধরনের কোয়েশ্চেন অনেকেই করে যে সে টাকা এজেন্সি থেকে টাকা ধার করতে চাচ্ছে বা কোনো ব্যাংক তাকে এ ধরনের স্টুডেন্ট লোন দেয় কিনা, এরকম অনেক কোয়ারিজ থাকে। তা সব সময় যেটা হয় আমরা আমরা যেটা এনকারেজ করি না বা আমরা সবসময় তাদেরকে বলি যে কখনো এটা করতে যাবেন না, এতে ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকে। তাদেরকে যেহেতু জানানোর জন্যই তোমাকে এই কোয়েশ্চেনটা করলাম যে এই ধরনের আসলে তোমার জানাশোনা বা তোমার দেখা মতে কেউ আছে কিনা যারা এই প্রক্রিয়াতে আসছিল আসলে। হ্যাঁ, মানে যেহেতু আপনার ইনকাম সোর্স এর ভ্যালিডিটি দেখাইতে হবে। হুম, সো মানে ধার নিলেও এটা কই থেকে আসলো টাকাটা এটা তো এটা দেখাইতে দেখাইতে হবে। হবে, এটা প্রুফ দেখাইতে হবে। এটা প্রুফ মানে এটার যতটা বা এটার একটা ভালো প্রুফ যদি দিতে পারেন তাইলে মনে হয় না প্রবলেম হওয়ার কথা। কিন্তু প্রুফ লাগবে যে এটা কিন্তু এই আরেকটা তো ব্যাপার আছে, তাকে তো এই ইউনিভার্সিটিতে এসে এই টাকাটা তো তাকে ফেরত দিতে হবে। বাংলাদেশ থেকে যদি সে লোন নিয়েও আসে, তার হুম, কোনো এজেন্সি থেকেও লোন নিয়ে আসে, তাকে তো ওই টাকাটা ফেরত দিতে হবে। কিন্তু হুম। তোমার যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে তো তোমার যে পার্ট টাইম জবের বাইরে কাজ করা যায় না, ২০ ঘন্টার বেশি কাজ করা যায় না, একমাত্র ফুড ডেলিভারি ছাড়া। যেহেতু না এখানে আপনি যদি অন ক্যাম্পাস জব করেন তাহলে আপনি হ্যাঁ, মানে সবসময় যতক্ষণ খুশি ততক্ষণ কাজ করতে পারবেন। কিন্তু অন ক্যাম্পাস জব পাওয়া অনেক হার্ড। আচ্ছা, তবে অনেক তাহলে অন কোম্পানিতে আমি ক্যাম্পাসে আসলে তুমি ট্রাই করি ইচ্ছা নাই। করলে ফুল টাইম এর মতো কাজ করতে পারবা? হ্যাঁ, অন ক্যাম্পাস আপনি ফুল টাইম অলওয়েজ। ফুল টাইম মানে যতক্ষণ খুশি ততক্ষণ কাজ করতে পারবেন। কিন্তু মানে আমি অন ক্যাম্পাস আসলে কখনো ট্রাই করি নাই। তাই আমি অন ক্যাম্পাস জব আমি বেশি মানে আ পাই নাই। পাওয়া নাই। ট্রাই করো নাই যেহেতু তোমার জানা নাই বা করা হয়নি আরকি। হুম। তা কিন্তু আরেকটা অন জিনিস, ক্যাম্পাসে আপনি লিগালি কাজ করতে পারবেন। মানে তা ২০ তুমি যে পার্ট টাইম জব করো, কত টাকা ইনকাম হয় তোমার এই ২০ ঘন্টা প্রতি সপ্তাহে কাজ করে? মানে আমাদের তো ২ সপ্তাহ পর দেয়। মানে মাসে আপনি $৮00-৯০০ পাইবেন। এরকম। আ ৮০০ ৮৯০০, তাহলে তো তোমার যেটা মনে হয় যে তুমি কিছু টাকা সেভও করতে পারো। জি। কিছু টাকা সেভ করতে পারো। যেহেতু যেহেতু তুমি বললা যে একটা বাসা ভাড়া ৳৪০০, $৪০০ প্লাস হুম, হলো $৪০০ তুমি এ এ খাওয়ার পেছনে যায়। যদি তুমি তোমরা যদি ৪-৫ জন একসঙ্গে একটা বাসাতে থাকো, তাহলে তো এই বাসা ভাড়ার রেন্টও কমে আসে। তখন এরকম অনেকজনকে দেখেছি যে তারা একটা বাসা একটা বেসমেন্টে ৳৬০০ দিয়ে ভাড়া নিল। একসঙ্গে ৫-৬ জন থাকলো। একেকজনের পার হেড ৳২০০ $২০০ হয়ে গেল। তো একসঙ্গে যেহেতু রান্না-বান্না করা হয়, রান্না-বান্নার খরচ হয়, তখন দেখা গেছে যে ৳২০০ পার হেডে তাদের মাস চলে যাচ্ছে। দেখা গেছে যে $৪০০ এই $৫০০ তাদের হোল মান্থ চলে গেল। এরকম কি সম্ভব এই নিউফাউন্ডল্যান্ডে? জি, এরকম আমি আসলে দেখি নাই। তবে মানে এখানকার বাড়িওয়ালারা একটু মানে একটু ক্রিপি টাইপের। তবে মনে হয় সম্ভব। আমি যতটুকু মানে আমার এক কাজিন থাকে হচ্ছে ইয়াতে রেজিনাতে থাকে। তো হুম, হুম। ওনাদের ঐখানে শুনছি এরকম হয়। না, আমাদের টরন্টোতে এরকম হয়। সেজন্য আমি বললাম আরকি নিউফাউন্ডল্যান্ড এটা হয় কিনা। হ্যাঁ, নিউজিল্যান্ডে টরন্টোতে আমি অনেকে আসলে এরকম গ্রুপে এরকম দেখা গেছে যে একেক রুমে ২ জন ২ জন করে থাকে। একটা পুরা বাসা ভাড়া নেয় $৫০০-৬০০। মানে হুম, নরমাল ফ্লোর না। মাটির নিচে যে ফ্লোরটা থাকে, বেসমেন্ট হুম, ফ্লোর বলে এটাকে। হুম, হ্যাঁ, হুম। এটা অল্প পয়সায় ভাড়া নেয়। ওইটাতে ওরা অনেকে একসঙ্গে থাকে। এতে ওদের পার হেড থাকা খাওয়ার খরচটা কমে যায় আরকি। তা আমি এইজন্য জিজ্ঞেস করলাম যে তোমাদের নিউফাউন্ডল্যান্ডে এই অপরচুনিটিটা কেমন? জি, এটা হইতে পারে আমি আসলে দেখি নাই। মানে আচ্ছা। আমি এদিকে ট্রাই করি নাই কখনো। তবে হ্যাঁ, হুম, এটা থাকতে পারে অবশ্যই। আমার আচ্ছা। যতটুকু যেহেতু অন্যান্য জায়গায় আছে এটাও থাকতে পারে এখানে। তো তো তোমার এই সাবজেক্ট এমনি থেকে co-op এর সমস্যা co-op বা ইন্টার্নি সুযোগ আছে? আমাদের co-op হচ্ছে আমি কম্পিউটার সায়েন্স ব্যাচেলর ডিগ্রি। সো co-op হচ্ছে আমাদের অপশনাল। আপনি 3rd ইয়ার থেকে যদি আপনি চান তাইলে co-op করতে পারেন। আর না চান তাইলে সমস্যা নাই। আবার যারা কম্পিউটার সায়েন্স এরই আরেকটা আছে ইঞ্জিনিয়ারিং, হুম, ইঞ্জিনিয়ারিং এ ওইখানে co-op হচ্ছে ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি। তবে হ্যাঁ, আমি একটু আমি ব্যাচেলর আমার সাজেশন তুমি চেষ্টা করবা যে co-op টা করার। কেননা আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, হ্যাঁ, ওখানে বেশিরভাগ যে আমি কিন্তু তোমার মত আমি কিন্তু একজন ডেভেলপার, হ্যাঁ? আমি তোমার ব্যাকগ্রাউন্ডে। তা আচ্ছা। ওখানে যারা ডেভেলপার হিসেবে আছে তারা মেক্সিমামই ঢুকছিল co-op করে। এখনো আমাদের কোম্পানিতে মেক্সিমাম ওরা co-op থেকে পিক করে। ওরা যখন ও co-op এ লাস্ট এবং সবসময় চেষ্টা করবে যে লাস্ট সেমিস্টারে co-op টা করার। তাহলে যেটা সুবিধা হবে যে লাস্ট সেমিস্টারে যখন তুমি co-op করবা, হ্যাঁ? হুম। তারপরে তোমার যদি পারফরম্যান্স ওরা স্যাটিসফাই হয়, তখন ওরা তোমাকে অফার করবে যে তুমি এখানে এ এ ডিগ্রির পরে তুমি এখানে কন্টিনিউ করবা কিনা। হ্যাঁ? এটা একটা ভালো ও অপরচুনিটি থাকে। চেষ্টা করবা যদি এটা সুযোগ থাকে co-op টা নেওয়ার আরকি। তা জি আমি অবশ্যই। সবসময় সবাইকে সাজেশন দেই এটা। তা এটা একটা হলো যে co-op। আর তুমি কি জানো co-op থেকে কি পরিমাণ ইনকাম করা যায় তোমাদের ওখানে? আছে মানে মোটামুটি ভালো ইনকাম করা যায়। হ্যাঁ, মানে আমি যতটুকু ঘন্টায় জানি কোয়া কো এ এক সেমিস্টার যদি তুমি co-op করো তাহলে ওই সেমিস্টারে যে ইনকাম করবা, পরের সেমিস্টারের টিউশন ফি দেওয়া যায়।
হ্যাঁ, ভালো হ্যাঁ, ইনকাম, ভালো ইনকাম এখানে পাওয়া কোপ যায়। ছাড়াই টিউশন ফি দেওয়া যায় মোটামুটি। এখানে তো মানে টিউশন ফিটা অনেক কম তো, অ্যাফোর্ডেবল হ্যাঁ, তো। কোপ মানে তো তোমার কথা মতো এখানে আসলে পার্ট টাইম জব করে মোটামুটি এফোর্ড করা যায় সবকিছু। পার্ট টাইম জব করে না, এই যে সামার টাইমে জব করতে আমার হতো। আচ্ছা, আচ্ছা, এখানে একটা জিনিস তাহলে তাহলে যেটা মেইন যেটা দাঁড়াচ্ছে, তোমার তো ৩ টা সেমিস্টার ক্যানাডাতে, নিউ হুম, ফাউন্ডল্যান্ডে। হুম, যে কোনো ইউনিভার্সিটিতে এখানে ২ টা সেমিস্টার হলো তোমাকে ম্যান্ডেটরি করতে হবে। আর হুম। সামার সেমিস্টার হলো অপশনাল। মেক্সিমাম ক্ষেত্রে এটা মানুষের কোনো আ আ যারা ফুল টাইম স্টুডেন্ট তারা সামার সেমিস্টারে কোনো ক্লাস করে না। তারা এখানে সেই সময় ফুল টাইম জব করে। তা সামার সেমিস্টারে ফুল টাইম জব করে যে পরিমাণ ইনকাম করা যায়, এর পরের একটা সেমিস্টার কি এই ইনকাম দিয়ে মেকআপ করা যায়? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আচ্ছা। তাহলে এটাও একটা ভালো ইনফরমেশন জানা হলো। তা ভিউয়ার্স আপনারা যারা আ বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখতেছেন, যাদের খুব হিউজ পরিমাণ বাজেট নাই, তারা এই মেমোরিয়াল ইউনিভার্সিটিতে চিন্তা করতে পারেন। এটা আসলে অ্যাফোর্ডেবল একটা ইউনিভার্সিটি। হুম। তা তা আমাদের এই মোটামুটি তো অনেক কিছু জানলাম তোমার কাছ থেকে, তোমার ইউনিভার্সিটি সম্পর্কে। তা আমি কয়েকটা কোয়েশ্চেন আমার ভিউয়ার্সদের থেকে নেই। তারপরে যেটা তুমি পারবা সেটা আমাকে বলবা, যেটা আমি স্কিপ করতে বলবো স্কিপ করবা। আর ভিউয়ার্স আমি আগে থেকে বলছি যে আসিফের চেষ্টা করবেন আপনারা আ আ এই মেমোরিয়াল ইউনিভার্সিটি এবং নিউ ফাউন্ডল্যান্ড নিয়ে কিছু কিছু কোয়েশ্চেন করতে। তাহলে তার প্রশ্ন আ প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। আচ্ছা, আমার আরেকটা জিনিস আমি তোমার কাছে জানা হয় নাই। তোমাদের রাজধানী নিউফাউন্ডল্যান্ডের যে রাজধানী, সেই রাজধানী থেকে তোমাদের এই ইউনিভার্সিটির দূরত্বটা কিরকম? মানে হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটির রাজধানীর ভিতরেই। সেন্ট রাজধানীর জনসে ভিতরে সেন্ট সেন্ট জোন্স এ? জনসে। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে মানে ডাউনটাউন এর কাছাকাছি এবং মানে সেন্ট জনস রাজধানীটা খুব ছোট। তো আপনি যেখানেই আ থাকেন না কেন মানে দূরত্ব বেশি পড়বে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তা দূরত্ব বেশি পড়বে না। তা ঠিক আছে, আমি তাহলে কয়েকটা কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করি। এখানে একজন কোয়েশ্চেন করছে। তুমি নিচে প্রশ্নগুলো দেখতে পারবা। ঠিক হুম, আছে? হুম। তা চেষ্টা করবা যে এই প্রশ্নগুলা থেকে নিচে যে প্রশ্নটা থাকবে সেটা থেকে উত্তরটা দেওয়ার জন্য আরকি। যে আচ্ছা। এখানে যে প্লিজ এক্সপ্লেইন দ্য প্রস অ্যান্ড কনস অফ স্টাডিং ইন মেমোরিয়াল ইউনিভার্সিটি। মানে এটার সুবিধা কি অসুবিধা কি সে জানতে চেয়েছে। সুবিধা তো এটাই যে এখানে এফোর্ড করা যায়, অ্যাফোর্ডেবল। আর মোটামুটি ভালোই আছে। আর অসুবিধার মধ্যে এখানকার ওয়েদার। এখানকার ওয়েদার হচ্ছে খুবই বাজে। মানে এই যে আমাদের এখানে তো স্নো ম্যাগাডন হয়েছিল। শুনছেন তো? কিছুদিন আগে আমাদের এখানে তো একবারে পুরা জানুয়ারিতে এরকম হ্যাঁ, স্নো পড়ছিল যে আমাদের কানাডিয়ান যে বাহিনী আছে ওদের ডাকতে হয়েছিল যে ওদের ডাকতে স্নো হচ্ছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমাদের উদ্ধার করতে। তো এরকম পড়তে পারে মানে আর এখানে সবসময় হয় বৃষ্টি নয়তো স্নো হুম। আর হচ্ছে বাতাস। বাতাস এটা হচ্ছে পৃথিবীর ২য় মানে বাতাসের নগরী। নিউজিল্যান্ডের একটা রাজধানী আছে এরপরে এটা। মানে এখানে এত পরিমাণ বাতাস থাকে। সো হুম, মানে এখানে ওয়েদার ভালো না আরকি। আচ্ছা, আচ্ছা। ওখানে একটা সুন্দর জায়গা আছে। অনেকে খুব অনেক লং ড্রাইভ করে যায়। ওই যে পাহাড়ের মতন এরকম ছোট, ছোট এই ছোট, ছোট ইয়ার মতো আরকি। আম আ দ্বীপের মতো। আ পানি আসলে পানি মানে জোয়ার ভাটার সঙ্গে, সঙ্গে এটা একবার ডুবে যায়। মানে আবার চলে যায়। আমি জানি না এটা ভুলে গেছি নামটা। নিউফাউন্ডল্যান্ড একটা টুরিস্ট প্লেস। তো এখান থেকে কিন্তু হ্যাঁ, মানে টুরিস্ট প্লেস। স্পেস এটা তো খুব থেকে সুন্দর পুরা জায়গা পৃথিবী থেকে যেতে লোক পারতেন। আসে। হ্যাঁ, হ্যাঁ। এটা মানে আর এই সেন্ট জনস হচ্ছে এই পুরা নর্থ আমেরিকার মধ্যে সবচেয়ে ১ম দিককার শহর। এটা অনেক আচ্ছা, আচ্ছা। পুরানো আরকি। অনেক পুরনো সো শহর। এখানে অনেক টুরিস্ট আসে। আর এটা আপনি এই সেন্ট জর্জ থেকে মনে করেন যে ১০-১৫ মিনিট ড্রাইভ করলেই বাইরে যাবেন এবং পুরাটাই হচ্ছে বন। কিচ্ছু আচ্ছা। নাই। তো মানে সবকিছু মানে প্রাকৃতিক পরিবেশ। এখানকার প্রাকৃতিক পরিবেশগুলো খুবই সুন্দর। ঘুরার জন্য বেস্ট। আচ্ছা। এখানে আরেকজন কোয়েশ্চেন করছেন যে বিজনেস স্টাডিতে কত টাকা টিউশন ফি দিতে হয়? তোমার যদি জানা থাকে তুমি বলতে পারবা? সেম আমার যতটুকু মনে হয় সেমই মোটামুটি। আচ্ছা, এরকমই $১২,০০০ মতো। আচ্ছা। আ এটা অন টপিক একটা কোয়েশ্চেন করি। যদি তোমার যদি জানা থাকে তুমি বলতে পারো। যে কানাডাতে পশু চিকিৎসকের জব সেক্টর কেমন? তোমার জানা আছে? তোমাদের ওখানে অনেক খামারও তো থাকার কথা। না জানার হ্যাঁ, আগে আমি বলি যে ওকে হ্যাঁ, অ্যা হ্যাঁ, এই ক্যানাডাতে প্রচুর খামার আছে। প্রচুর দুগ্ধ খামার আছে, প্রচুর পোল্ট্রি ফার্ম আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে এখানে দুধ এবং ডিম খুবই সস্তা। আমার কাছে মনে হয় যে অনেকটা বাংলাদেশের কাছাকাছি। তা জি। হ্যাঁ, এবং এখানের মাংস মানে গরুর মাংস খুবই বিখ্যাত। ওয়ার্লড ওয়াইড খুবই বিখ্যাত এবং খুবই টেস্টি।
কানাডার মাংস খেলে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ডের আর কোনো মাংস ভালো লাগবে না, এত টেস্টি এখানকার গরুর মাংস। তা এখানে যেহেতু এত সম্পদ, এখানে প্রচুর পশু চিকিৎসকের অপরচুনিটি আছে। আরেকটা জিনিস, এখানে কিন্তু জিনিসপত্রের দাম আপনাদের টরন্টো থেকে বেশি, যেহেতু এটা আইল্যান্ড, এখানে সবকিছু হ্যাঁ। ইম্পোর্ট করতে হয়, তো এখানকার জিনিসপত্রের দাম আপনাদের টরন্টো থেকে বেশি হয়। এখানে আরেকজন ভাই জিজ্ঞেস করছেন যে নিউফাউন্ডল্যান্ডে উবার ইট আছে কিনা। না, উবার ইট নাই, তো উবার ইটের অল্টারনেট আছে, একটু আগে যেটা বলে যে স্কিপ, এটাও স্কিপ। আমার উচ্চারণটা কি ঠিক আছে? স্কিপ দ্য ডিশ। হ্যাঁ, হ্যাঁ, স্কিপ। আরেকটা কি বললা যেন? আরেকটা হচ্ছে ডোরড্যাশ। ডোরড্যাশ। এই দুইটা উবার ইটের মতনই। তাছাড়া এই দুইটা ছাড়াও কিন্তু অন্যান্য পিজা পিজা বিভিন্ন পিজা শপ তাদের নিজস্ব ডেলিভারি সার্ভিস আছে, ওগুলো অনেক সময় ওরা আউটসোর্সিং করে। তার ফলে ফুড ডেলিভারি যদি কাজ করতে যান, কানাডা সব জায়গায় আছে। তো উবার ইট ইয়াতে নিউফাউন্ডল্যান্ডে নাই, তবে উবার উবার ইটের মতো ফুড ডেলিভারি সার্ভিস ওখানে আছে। দেখি এটা কি তোমার উইদাউট আইএলটিএস এ ইএসএল প্রোগ্রামের কস্ট কত তুমি কি জানো? মানে কেউ যদি আইএলটিএস ছাড়া ওখানে ভর্তি হতে চায়, তাকে তো ইএসএল কোর্স কমপ্লিট করার পরে তাকে মেইন কোর্সে যেতে হয়, এবং সেই ইএসএল কোর্স চলাকালীন সে কোনো পার্ট টাইম জব করতে পারে না। তাকে ইএসএল কমপ্লিট করার পরেই তাকে যখন সে মেইন কোর্সে ঢুকবে তখনই সে ইয়াটা পাবে, মানে ওয়ার্ক পারমিট পাবে কাজ করার। তা তোমার কি জানাশোনা এরকম কেউ আছে যে আইএলটিএস ছাড়া ওখানে পড়তে গেছিল, তারপরে ইএসএল কোর্স করছে, এবং তাকে কতদিন করতে হয়েছে, তার কি পরিমাণ খরচ গেছে, তোমার কি জানা আছে? যে আমি মানে আইএলটিএস ছাড়া না, আইএলটিএস দিছে কিন্তু হয় 6 আসছে, 5.5 আসছে, এরকম এরকম আছে। তো ওদের এখানে এসে ইএসএল করতে হয়েছে। তো ইএসএল এর খরচটাও সেম, যে $12,000 মতোই পড়ে বছরে। আর যে আমার একটা ফ্রেন্ড করছিল, ও এক সেমিস্টার করেই ইএসএল মানে কমপ্লিট করে ফেলছিল, কেমনে জানি। হ্যাঁ, এক সেমিস্টার না 2 সেমিস্টার জানি করছিল। তো এটা করা যায়, আর কস্টটাও এরকমই। আর তো তার ভিউয়ার্স যারা যিনি এই কোশ্চেনটা করছেন উনি তো বুঝতেই পারলেন। আপনি যদি আইএলটিএস ছাড়া ওখানে পড়তে আসেন, অথবা আপনার আইএলটিএস স্কোর যদি ওদের যে রিকোয়ারমেন্টস থেকে অনেক কম থাকে, তাহলে আপনাকে ইএসএল কোর্স করতে হবে। এটা 1 বছরের মতো লাগতে পারে। তো এই 1 বছর প্রায় $12,000 মতো যাবে, প্লাস $12,000 সঙ্গে আপনাকে কিন্তু থাকা খাওয়ার খরচটাও আপনাকে কাউন্ট করতে হবে। আপনি থাকা খাওয়ার খরচ এরকম $7,000 যাবে প্লাস, এবং এই সময় কিন্তু আপনি কোনো জব করতে পারবেন না। হ্যাঁ, আসলে আমার এই মনে যে হয় যে এখানে ইএসএল এ যত টাকা খরচ হয় এর চেয়ে অনেক কম খরচে দেশে বাংলাদেশে অনেকবার আইএলটিএস পরীক্ষা দিয়ে একবার ঝানু হয়ে আসা যাবে, তাই না? তো এটা আসলে বোকামি যারা এই ধরনের চিন্তা করেন। তো এই ধরনের চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলাটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ। তোমাকে আমি একটা কোয়েশ্চেন করতে ভুলে গেছিলাম। তুমি যে ওয়ার্ক পারমিটটা পেয়েছিলা কানাডাতে আসার মানে ইউনিভার্সিটি আসার পর, কখন পেয়েছিলে? এয়ারপোর্টে পেয়েছিলে, নাকি তোমাকে ওয়েট করতে হয়েছিল ইউনিভার্সিটিতে 1 সেমিস্টার বা কিছুদিন? আমি যখন টরন্টোতে আসছিলাম, টরন্টো হ্যাঁ, থেকে আমাকে দিয়ে দিছে। তোমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, মানে এয়ারপোর্টে দিয়ে দিয়েছে। এয়ারপোর্টে দিয়ে দিছে। আচ্ছা, অনেকে তোমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করতেছে তোমার সাবজেক্ট কি। আমি আরো কয়েকজনের কাছে কোশ্চেনটা পাইছি, আমি অনেকে এটা রিসিভ করি নাই, তারপরেও আবার কোশ্চেনটা করলাম, যদিও তুমি অলরেডি এটা বলছো। হ্যাঁ, আমি কম্পিউটার সায়েন্স, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স নিব। এখানে আমজাদ উনি কোশ্চেন করছে যে পার্ট টাইম জব সিনারিও, আমরা তো অলরেডি এটা নিয়ে আলোচনা করছি যে ওখানে পার্ট টাইম জব অ্যাভেলেবেল, তাই না? জব আছে। আচ্ছা, সে অলরেডি আমাকে বলছে, অলরেডি যেহেতু এটা কভার করে ফেলছি, এটা রিপিট করতে না। আমজাদ, আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করছি। আপনি যদি এটা মিস করে থাকেন, আপনি আমাদের এই লাইভ হওয়ার পরে ভিডিওর প্রথম থেকে দেখলে আপনার এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। তবে এক কথা বলে রাখি, ওখানে পর্যাপ্ত পার্ট টাইম জব আছে। আসিফ 2 বছর ওখানে আছে, সে 2 বছরই পার্ট টাইম জব পেয়েছে, পার্ট টাইম জব করছে। ম্যাক্সিমাম টাইমে সে ওয়ালমার্টে কাজ করেছে। জি, ওয়ালমার্ট ছিল। মানে এখানে আমার জব থাকতে হয় নাই আরকি। এরকম না যে আমি জব পাই না, এরকম হয় নাই। আচ্ছা, এখানে আসিফ আরেকটা কোয়েশ্চেন, যে ট্যাক্স রিলেটেড কাগজগুলা কিভাবে ম্যানেজ করবো, একজন জিজ্ঞেস করছে। তুমি যেহেতু করছো, তারপরে তুমি যদি একটু আইডিয়া দিতে পারো। এটা তো
ট্যাক্স রিলেটেড তো মনে করেন যে আপনার যত টাকা ইনকাম করছেন এটা মানে ট্যাক্স অফিস থেকেই দেয়। তা আব্বু করছিল, আমি সিওর না, তবে মনে আচ্ছা, হয় না আমি বেশি আমি প্রফিট। একটু কথা বলি যে যে আপনি যদি ট্যাক্স ফাইলিং করেন, আপনি প্রতি বছর কি পরিমাণ ইনকাম করছেন সেটা যারা পর্যাপ্ত ইনকাম করে বা পর্যাপ্ত ইনকাম নাও করে সবার ক্ষেত্রে কিন্তু ট্যাক্স ফাইলিং করা বাধ্যতামূলক বাংলাদেশে। হুম, তা যেহেতু সবার একটা টিআইএন নাম্বার থাকে, আপনি যখন ট্যাক্স ফাইলিং করেন তখনই আপনি জানান যে আপনি বছরে কত টাকা ইনকাম করছেন। এই যে ডিক্লারেশনটা যদি দেন এটাই হলো ট্যাক্স ফাইলিং। এটা প্রায় বাংলাদেশে প্রায় এখন সবাইকে করতে হয়। তাই এই যে প্রতি বছর উনি যে ইনকাম ট্যাক্স অফিসে ইনফর্ম করেন যে উনি কি পরিমাণ ইনকাম করছে, সেটাই হলো ট্যাক্স ফাইলিং। এবং সেইটার সঙ্গে আপনার ইনকামের সঙ্গে আপনার ব্যাংকের যে আহ, আহ, টাকার পরিমাণ এর মধ্যে সামঞ্জস্য আছে কিনা সেটাই আসলে ভিসা অফিসাররা দেখতে চায়। তাছাড়া আরেকটা যেটা হলো যে অনেক প্রতিষ্ঠান আপনার ব্যাংকে তার স্যালারি যেটা মানে স্যালারি যেটা পায় এটা সঙ্গে সরাসরি ব্যাংকে জমা দেয়। তাই ব্যাংকে যে যে টাকা যে জমা দিচ্ছে প্রতি মাসে, এটাও অনেক সময় প্রুভ করে যে উনি কি পরিমাণ ইনকাম করতেছেন। উনি এটা যে ওনার তাছাড়া বিভিন্ন অফিস থেকেও আপনার স্যালারি সার্টিফিকেট পাওয়া যায় যে সে কত টাকা প্রতি মাসে ইনকাম করছে, এটা অনেক সময় অনেক কোম্পানি প্রোভাইড করে। অনেকভাবে প্রুভ করা যায়। তাছাড়া যে আপনার ব্যাংকের টাকা যে আপনার ইনকাম করে হয়েছে সেটাও না, কিন্তু আপনার হইতে পারে যে আপনি 6 মাস আগে একটা জমি বিক্রি করছেন। এই যে জমি বিক্রি করছেন, যে এই যে জমি বিক্রির যে ডকুমেন্টস গুলা, সেটাও অনেক সময় প্রুভ করে যে এই ব্যাংকে এই টাকাটা আসলো কোথা থেকে। মানে আপনাকে প্রুভ করতে হবে যেভাবে হোক, ট্যাক্স দিয়ে হোক, স্যালারি সার্টিফিকেট দিয়ে হোক, অথবা কোনো এমন কোনো ডকুমেন্ট দিয়ে যে এই টাকাটা আপনার, আপনি জমি বিক্রি করে এই টাকাটা পেয়েছেন, ইনকাম করে পেয়েছেন, হ্যাঁ, কোনোভাবে পেয়েছেন, সেটা আপনাকে প্রুভ করতে হবে। এটা কিভাবে, এটা ট্যাক্স দিয়ে যে করতে হবে এমন এমন কিছু না। এখানে আরেক ভাই কোশ্চেন করছেন, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইংরেজি লিটারেচারের উপর অনার্স করেছি 3 বছর আগে, এখন 3 বছর যাবৎ বিজ্ঞাপনী সংস্থায় কাজ করছি গ্রাফিক ডিজাইনার হিসেবে। তা কোশ্চেনটা কি, আমি এখানে কোনো কোশ্চেন আমি পাচ্ছি না, উনি ওনার সম্পর্কে জানাইছে। এখন আমি একটু হয়তো উনি হয়তো জানতে চেয়েছেন যে এই অবস্থায় উনি এখানে হায়ার স্টাডি করতে আসতে পারবেন কিনা। হ্যাঁ, যে আসতে পারবেন। আপনি যেহেতু 3 বছর ধরে একটা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেছেন 3D আর্টিস্ট হিসাবে বা গ্রাফিক ডিজাইনার হিসাবে, আপনি এই রিলেটেড কোনো যদি হায়ার স্টাডি করতে আসেন তাহলে আপনি ইজিলি জব পাবেন। আপনি হয়তো বলতে পারেন যে আপনি 3 বছর যদিও ইংলিশ লিটারেচারের উপর আপনি অনার্স করছেন, কিন্তু আপনার কেরিয়ার 3D অ্যানিমেশনের উপরে বা গ্রাফিক্স ডিজাইনের উপরে আপনি যদি এই রিলেটেড কোনো হায়ার স্টাডি করেন, তাহলে আপনার আরো ভালো অপরচুনিটি বাংলাদেশে আছে। আপনি যদি সেটা বুঝাতে পারেন ভিসা অফিসারকে, আপনি ইজিলি ভিসা পাবেন। আর আপনি এই যোগ্যতা দিয়ে কেনাডাতে যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি অফার লেটার পাবেন, তবে আপনাকে আইএলটিএস করতে হবে। আহ, আহ, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। যদি হয়তো কম্পিউটার সায়েন্স অথবা এই সম্বন্ধে কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারে, হ্যাঁ, অলরেডি আমি এই উত্তরটা দিয়েছি, আপনি পারবেন। হুম। আহ, এখানে কোর্সে যে পার্ট টাইম অপরচুনিটি অ্যারাউন্ড দ্য গ্রিনফেল ক্যাম্পাস, ক্যাম্পাস। গ্রিনফিল্ড। হ্যাঁ, মানে এটা মেমোরিয়াল মনে হয় তোমাদের ইউনিভার্সিটির 2টা ক্যাম্পাস। নিউ ফাউন্ডল্যান্ডে আরেকটা ক্যাম্পাস, তাই না? হুম। এটা কত দূরে তোমাদের এই ক্যাম্পাসের থেকে, কত দূরে? এটা এখান থেকে 11 ঘন্টা ড্রাইভ, মানে প্রায় 1100 কিলোমিটার দূর। তা ওখানে অপরচুনিটি কেমন পার্ট টাইমের? ওইখানে ওইটা আসলে অনেক ছোট। মানে আমি জাস্ট কিছুদিন আগে গেছিলাম জাস্ট ঘুরতে। ওইটা অনেক ছোট শহর, এবং এখানে মানে কি বাসও চলে না এরকম আর কি। মানে বাস হচ্ছে 6টার পরে বন্ধ হয়ে যায় এরকম। তো এখানে অপরচুনিটি আছে মনে হয়, তবে বেশি না। এখানে মানে এখান থেকে ওইখানে বাঙালিও কম। আমি যতটুকু দেখছি মাত্র মনে হয় 20 জন বাঙালি থাকে। আচ্ছা, আচ্ছা। আর ওইটা হচ্ছে বিজনেস রিলেটেড স্কুল, মানে যতটুকু শুনছি ওখানে যারা মানে বিজনেস সব স্টাডি করে সাবজেক্টও পড়ায়। তাদের জন্য। হুম। তো এখানে একজন কোশ্চেন করছে, তার বাবা একজন সরকারি এমপ্লয়ার, ডিবি ফান্ড, কিছু সেভিংস, কিছু টাকা বিক্রি করে কালেকশন করে। হ্যাঁ, আপনি পারবেন। আপনি যদি এগুলা প্রুফ দেখাতে পারেন, যেমন আপনি জমি যে বিক্রি করেছেন সেটার নিশ্চয়ই একটা ট্রানজেকশনের একটা ব্যাপার স্যাপার হয়েছিল। তো সেই প্রুফটা যদি আপনি দেখাতে পারেন,
আর সেভিংসটা যেহেতু না আপনার বাবার সরকারি এমপ্লয়ি ছিলেন, উনি কিছু সেভিংস করছেন, সেটা যদি দেখাতে পারেন। আর বিভিন্ন এগুলা এগুলা সবগুলোই আপনার কাজ করবে যদি আপনি আপনার প্রুফ অফ ফান্ড হিসাবে দেখাতে চান, কোনো অসুবিধা নেই। এটা বললো যে $500 এইটা এন্ট্রান্স স্কলারশিপ নাকি দেওয়া হয় সেটার জন্য রিকোয়ারমেন্ট। আচ্ছা, তো আমি তোমাদের এখানে তোমাকে কোশ্চেন, তোমাদের এখানে স্কলারশিপ ফ্যাসিলিটি কেমন? আন্ডারগ্রেড স্কলারশিপ তেমন নাই আসলে, ওই একটা এন্ট্রান্স স্কলারশিপ দেওয়া হয় মাঝে মাঝে, ওইটাও তেমন বেশি দেয় না, মানে বেশি না। আর সম্ভবত মাস্টার্স আছে। সম্ভবত এই ভাই তোমার এই স্কলারশিপের কথাই বলছে, সেটা $500 সরি $5,000 তা তোমার জানাশোনা কি কেউ পেয়েছে এই ধরনের তোমার বন্ধু হ্যাঁ, পাইছে সার্কেলে? তার পাইছে, এটা পাওয়া যায়। এটা মনে হয় যে আগে আগে অ্যাপ্লাই করলে আর নাম্বারটা একটু এটা হচ্ছে আপনার স্কোর নাম্বার এগুলোর উপর ভিত্তি করে ওরাই দিবে, মানে আপনি ওরা অ্যাপ্লাই করবেন জাস্ট, ওরাই মানে আপনার নাম্বার টাম্বার উপর ভিত্তি করে ওরা বুঝবে যে দেয়া যায় না, তখন আপনাকে অটোমেটিক দিয়ে দিবে, সমস্যা নেই। যদি তার ভালো রেজাল্ট এবং ভালো আইএলটিএস স্কোর থাকে। হুম। আচ্ছা, আরেকটা হলো যে একজন জানতে চেয়েছে, যেহেতু তুমি আইটির কাছে আইটি রিলেটেড জব করতেছো ওখানে, সরি আইটি রিলেটেড কোর্স করতেছো ওখানে, তা এক ভাই জিজ্ঞেস করছেন যে মেমোরিয়াল ইউনিভার্সিটি থেকে ডিজিটাল মার্কেটিং এর উপর মাস্টার্স কোর্স করা যায় কিনা, তোমার জানা আছে? আমার আসলে জানা নাই, তবে থাকার কথা, যেহেতু মেমোরিয়াল ইউনিভার্সিটি তো এখানে এই প্রভিন্সে একমাত্র ইউনিভার্সিটি, মোটামুটি সরকারি ইউনিভার্সিটি, ভালো একটা, এখানে সবকিছুই থাকার কথা। এখানে কি ফ্রান্স ল্যাঙ্গুয়েজ চলে, একজন জিজ্ঞেস করছেন? ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ চলে না, চলে না? এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আসলে তেমন কেউ বলে না, ইংলিশে আচ্ছা, বলে। ইংলিশের উপরে। আম, এখানে একবার জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স ইন টরন্টো। আসলে কিসের ইন্স্যুরেন্সের কথা বলছেন ভাই, আপনি ক্লিয়ার বলেন নাই। এখানে ক্যানাডাতে কিন্তু সবকিছুর উপরে আমাদের ইন্স্যুরেন্স করতে হয়, যেমন আমাদের গাড়ির ইন্স্যুরেন্স করতে হয়, বাড়ির ইন্স্যুরেন্স করতে হয়, সবকিছুর আমরা ইন্স্যুরেন্স করি। হ্যাঁ, এখন আপনাকে বলতে হবে আপনি কিসের ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে চাচ্ছেন। আম, একজন জিজ্ঞেস করছেন যে টিউশন ফি কি নিজে ম্যানেজ করা সম্ভব কিনা। অলরেডি আসিফ এই কথাটা বলছে, মোটামুটি সম্ভব এই ইউনিভার্সিটিতে, কারণ এই ইউনিভার্সিটিতে আপনার সামার সেমিস্টারে যেই ফুল টাইম জব করলে মোটামুটি পরের সেমিস্টারে ইনকাম করা যায়, হয়তো কিছুটা বা দেশ থেকে আনতে হবে, তবে মোটামুটি যেহেতু টিউশন ফি ইউনিভার্সিটির অনেক কম, মোটামুটি ম্যানেজ করা যায়। তোমার কি এমন কেউ আছে বন্ধু বান্ধব যাকে বাংলাদেশ থেকে কোনো টাকা আনতে হয় না, সে এখানে এখানকার আসলে ইনকাম দিয়ে চলতে পারতেছে, এরকম আছে কেউ? এখানে আসলে আমার যত দেখার মতে বাংলাদেশ থেকে টাকা আনে এরকম মানুষই কম। মানুষই কম? আচ্ছা, তাহলে তো তাহলে তো অনেকে যারা চিন্তা করে যে নিজের পয়সায় ক্যানাডাতে লেখাপড়া করবে, তাদেরকে অবশ্যই মেমোরিয়াল ইউনিভার্সিটি সিলেক্ট করা উচিত। হ্যাঁ, এখানে যেহেতু আপনি মনে করেন যে যদি ফুড ডেলিভারি করেন, মাসিক আপনার $3,000-4,000 ইনকাম আছে, তো ওইটা তো অনেক। জি। এখানে একজন জিজ্ঞেস করছেন যে ভিজুয়াল আর্টসে বাংলাদেশিদের অ্যাকসেপ্টেন্স রেট কেমন? হ্যাঁ ভাই, ভালো। আমি আপনাকে জানাই রাখি যে আইটি রিলেটেড বা যে কোনো টেকনিক্যাল জবে ক্যানাডাতে ওরা আসলে সে সাদা চামড়া কিনা কালো চামড়া কিনা, সে তার ব্যাকগ্রাউন্ড কি, সেগুলো কোনো কিছুই দেখে না। হ্যাঁ, তারা দেখে যা তাদের কাজটা আপনি করতে পারবেন কিনা, সেটাই হলো তাদের মেন রিকোয়ারমেন্টস। আপনি যদি ধরে করে আপনি যদি আপনার কোয়েশ্চেনটা যদি এই ধরনের হয়ে থাকে যে চাকরি পাওয়ার ক্ষেত্রে কেমন, তাহলে আমি বলবো যে ভালো। আর আপনি যদি কোয়েশ্চেনটা আসলে ক্লিয়ার না, আপনি যদি বলেন যে ইউনিভার্সিটিতে আপনি অফার লেটার পাবেন কিনা, অবশ্যই পাবেন। এই আপনার রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে হবে, যেমন আপনার আইএলটিএস স্কোর, আপনার মিনিমাম এডুকেশনাল রেজাল্ট, এগুলো আপনার থাকতে হবে। একজন জিজ্ঞেস করছেন যে মাস্টার্সে স্কলারশিপ পেয়েছে এমন কি পরিচিত আপনার আছে কিনা ওখানে? এখানে আসলে সবাই মাস্টার্স স্কলারশিপ নিয়ে আসে, আমি যতটুকু দেখছি, মানে মোটামুটি প্রায় সবাই, কারণ এখানে স্কলারশিপ দেয়, মাস্টার্সে ভালোই দেয়, আচ্ছা। এবং খুব কমই দেখছি যে স্কলারশিপ ছাড়া আসে। আচ্ছা, আরেকজন কোশ্চেন করছে, যদিও তুমি মোটামুটি এটার উপর একটা ভালো আইডিয়া দিয়েছো, সামারে কেমন টাকা আর্ন করা যায়, যদি সম্ভবত সেই টাকার অ্যামাউন্ট জানতে চাইছে। যদি তুমি হয়তো তোমার গত বছরের একটা অভিজ্ঞতার আলোকে বলতে পারো যে তুমি গত বছর কেমন আয় করছিলে। মাসিক যদি $1700-1800 ইনকাম করেন, 4 মাসে কত? $7,000। মানে আমার সবচেয়ে আজকে তোমার এই ভিডিওটার আজকে প্রচুর ভিউয়ার্স এবং এত কোশ্চেন আসছে
যে আমি আসলে আমি যে মানে যে তোমাকে কোন কোয়েশ্চেন গুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, মানে এত কোয়েশ্চেন আসছে যে আমার কোয়েশ্চেন সিলেক্ট করতে খুব কষ্ট হচ্ছে। কোর্স করে আইএলটিএস এর জিপিএ কত? আচ্ছা, এটা একটা তো একজন যে জানতে চেয়েছে যে মেমোরিয়াল ইউনিভার্সিটিতে আন্ডার গ্রেডে কোর্স করার জন্য আইএলটিএস এর এবং জিপিএ মিনিমাম কত স্কোর দরকার পড়ে? 6.5। আচ্ছা, এটা যদি জানো বলতে পারো যে কেমন বিজনেস রিলেটেড জবের অপরচুনিটি ওখানে কেমন? বিজনেস রিলেটেড মানে এখানে যদি আপনি ব্যাংকে জব করতে চান, ব্যাংক তো সবগুলোই আছে। আরবিসি, তারপরে যত প্রকার ব্যাংক আছে সবই আছে। সো ব্যাংকে জব পাইবেন। আরো বিভিন্ন জায়গায় জব আছে, পাওয়া যায়। হ্যাঁ, এখানে আমি আমার দেখা মতে যে কানাডা থেকে যারা ব্যাংকার হিসেবে কানাডাতে আসছেন তারা সবাই ভালো করতেছে। আমি এখানে একমাত্র ২ টা সেক্টরের মানুষদেরকে খুব ভালো করতে দেখছি। একটা হলো যে আইটি ফিল্ডে যারা আসছেন তারা সবাই ভালো জব করতেছেন এবং ভালো, ভালো পজিশনে আছেন এবং তারা অল্প সময়ে সেটেলড হইছেন। এবং যারা ব্যাংকার বা বাংলাদেশে ব্যাংকার ছিলেন এখানে এসে ব্যাংক রিলেটেড কয়েকটা কোর্স করার পরে তারাও বিভিন্ন ব্যাংকে ঢুকে গেছেন এবং ভালো, ভালো করতেছেন। হুম। এখানে একটা কোয়েশ্চেন যে ক্রেডিট ট্রান্সফার করে যাওয়ার অপরচুনিটি কেমন ওখানে? মানে বাংলাদেশ থেকে যদি কেউ কিছু আন্ডার গ্রেডের কিছু কোর্স করার পরে ২ টা সেমিস্টার করার পরে বা ২ টা ইয়ার করার পরে যদি ওখানে বাকিগুলা করতে চায়, এই ধরনের কি পসিবিলিটিস আছে? কোর্স মানে ক্রেডিট ট্রান্সফারের কোনো সম্ভাবনা বা সুযোগ আছে কি? জি আছে। এখন আপনাকে দেখতে হবে যে ভার্সিটি কোনগুলো অ্যাকসেপ্ট করে ক্রেডিট গুলা। তো এখানে হুম, ভার্সিটি মানে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেন্স রেট দেখা যায় যে অনেক সময় অনেক কিছু বিচার বিবেচনা করে যে হুম, অনেক হুম। কিছু অ্যাকসেপ্ট করতে চায় না। তো জি। এগুলো একটু দেখতে হবে যে ওরা হ্যাঁ, কোনটা আমার কোনটা অ্যাকসেপ্ট সম্ভবত করে। ইউনিভার্সিটির র‍্যাংকিং কিরকম, ইউনিভার্সিটির হয়তো র‍্যাংকিংটা হয়তো ওরা বিবেচনা করতে পারে বা ওই ইউনিভার্সিটির আগের কোনো স্টুডেন্ট ওখানে গিয়েছিল কিনা, তার পারফরম্যান্স কি, এগুলো হয়তো অনেক কিছুই হয়তো ওরা যাচাই করতে পারে। তবে তোমার মেমোরিয়াল ইউনিভার্সিটিতে এই পসিবিলিটিটা কেমন? তোমার মেমোরিয়াল ইউনিভার্সিটিতে তোমার জানাশোনা এরকম কি কেউ আছে যে যার এই ধরনের তোমার ক্রেডিট ট্রান্সফার হয়েছিল? হ্যাঁ, ক্রেডিট ট্রান্সফার অবশ্যই হইছে। ক্রেডিট ট্রান্সফার হয়। কিন্তু সমস্যা হচ্ছে মানে দেখা যায় যে ধরেন আপনি এরকম কোর্স করছেন যে পুরাপুরি মিলতেছে না এখানে যেরকম কোর্স আছে। তখন ওই ক্রেডিট তো আর ওরা নিবে না। তো হুম। ওইগুলাই আরকি যে যদি মিলে যায় তাহলে ওরা নিয়ে নেয়। আমি যতটুকু জানি। আচ্ছা, এখানে একজন কোয়েশ্চেন করছেন যে মেমোরিয়াল ইউনিভার্সিটির কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার জব অপরচুনিটি ও ব্যাচেলরের অন্যান্য সাবজেক্ট হলে এডমিশনের প্রবলেম হয় কিনা একটু কাইন্ডলি বলবেন। আপনি কি কোয়েশ্চেনটা বুঝতে পারছেন? তুমি কি কোয়েশ্চেনটা বুঝতে পারছো যে সে কি মিন কমিউনিকেশন করতেছে? ইঞ্জিনিয়ারিং এর পিজিডি জব অপরচুনিটি অ্যান্ড ব্যাচেলর অন্য সাবজেক্টে হলে কি অ্যাডমিশনের প্রবলেম হয় না? মানে উনি কি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে চাইতেছে? ও কিন্তু হয়তো উনার করতে চাইছে এটার জব অপরচুনিটি কেমন, যদি উনি হয়তো প্ল্যান করতেছে আরকি যে উনি কি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাতে আসবে, এটা জব অপরচুনিটি কেমন, অথবা ব্যাচেলর যদি করে কম্পিউটারের অন্যান্য সাবজেক্ট গুলাতে তাইলে এডমিশন হইতে কি কোনো প্রবলেম ফেস করতে হবে কিনা? আমার তো মনে হয় না। তার যদি মিনিমাম রিকোয়ারমেন্টস থাকে ব্যাচেলরের অন্যান্য সাবজেক্ট ইজিলি অফার লেটার পাবে। যদি তার আইএলটিএস এর স্কোরটা মিট করতে পারে এবং তার মিনিমাম ইনকাম মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনটা মিট করেন। আর জব অপরচুনিটি যেটা বলতেছেন, ওখানে আমি আসিফ আমাদেরকে ১ম থেকে আমি তাকে এই ধরনের কোয়েশ্চেন করছিলাম যে ওখানে আইটি ফিল্ডটা কিরকম? সেখানে বেশ কয়েকটা বড়, বড় প্রতিষ্ঠান আছে সে জানালো। তাছাড়া আপনি ওখানে যদি জব না পান, আপনি কানাডার অন্য জায়গায়ও যেতে পারেন। আমি তো আগে বললাম যে কানাডাতে আপনার কম্পিউটার সায়েন্সের ভালো অপরচুনিটি আছে। হ্যাঁ, মানে আপনাকে তো এখানে থাকার জন্য কেউ মানে কোনো বাধ্যবাধকতা নাই। বাধ্যবাধকতা নেই সেটাই। আপনি অন্য স্টেটেও মুভ করতে পারেন লেখাপড়া শেষে। যদি আপনি হুম। জব পেয়ে যান। আর জব পেয়ে গেলে আপনার যেই স্টেটে আপনি জব পেয়ে যান না কেন, যদি জব পেয়ে যান, তাহলে আপনার ওখানে পিআর পেতেও আপনার অসুবিধা হবে না। হ্যাঁ, পিয়ার পাওয়ার মেইন যেই ক্রাইটেরিয়া হচ্ছে আপনার কানাডিয়ান যে একটা স্টাডি এক্সপেরিয়েন্স ওটা তো হইলোই। আবার তারপরে জব পাইলেন, তো জবও তো হইল। তো যেকোনো জায়গা থেকে আপনি পিআর এপ্লাই করতে পারবেন। ওইটাও প্রবলেম হবে না। একজন জিজ্ঞেস করছেন যে আন্ডার গ্রাজুয়েটে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ইয়ারে মেজর নেওয়া যায় নাকি ফার্স্ট ইয়ারে কমপ্লিট করার পর মেজর নিতে হয়? সম্ভবত এই ধরনের কোয়েশ্চেন। এখানে মেজর নেওয়ার জন্য আপনাকে ১০ টা কোর্স কমপ্লিট করতে হয়। তো ১০ টা কোর্স কমপ্লিট তো আপনি ফার্স্ট ইয়ারে শেষ করেই
10টা কোর্স কমপ্লিট করতে আপনার মানে এক বছর লাগবে অ্যাটলিস্ট। সো 1 বছর পরে আপনার অ্যাপ্লাই করতে হবে। এইটা হয়তো আপনি তুমি অলরেডি বলছো যে তুমি কোনো কনসালটেন্সি এজেন্সির মাধ্যমে আসছো কিনা, আবার বলতে পারো যদি আমি এর মধ্যে আরেকটা কোশ্চেন খুঁজে বের করি। হ্যাঁ, ওটাই তো বলছি। আহ, আমি কিছু হেল্প নিয়েছিলাম ওই মেন্টরস থেকে। কিন্তু তুমি প্রসেসিংটা তো তুমি নিজে নিজে করছো, ওদের কাছ থেকে শুধু মানে কিছু হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর্ম টর্ম হয়তো তুমি। হ্যাঁ, ওইটাই। একজন কোশ্চেন করছেন কাজী ভাই, আমার কাছে হয়তো কোশ্চেন করছেন নি, এটা কোশ্চেন ছিল সেনেকা কলেজে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টেকনোলজির উপরে অ্যাডভান্স ডিপ্লোমা করতে চাচ্ছি, সো জব অ্যাভেলেবিলিটি কেমন? ভাই খুব ভালো ডিসিশন, আপনি যদি সেনেকাতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপরে করেন আপনি জব পাবেন, আপনি নিশ্চিন্তে আসতে পারেন। এই দেশে একটা কথা আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি, এখানে আসলে যে আপনার লেখাপড়ার পরে ওরা আসলে আপনি কোথায় কি পড়ছেন সেগুলো দেখেন না, আসলে দেখেই না সার্টিফিকেট দিকে। হ্যাঁ, ওরা আসলে আপনার সিভিটা দেখে, সিভিতে আপনি কি কি কাজ করছেন, আপনার অভিজ্ঞতা কি, আপনি ওরা যেই ফিল্ডে লোক নিচ্ছে সেই জিনিসগুলো আপনি জানেন কিনা ওটা ওরা আসলে প্রথমে দেখার চেষ্টা করে, এবং ওগুলোর উপর আপনাকে কোশ্চেন করে ইন্টারভিউ বোর্ডে, এবং তারা যদি স্যাটিসফাই হয় আপনাকে তারা ইনভাইট করবে তাদের কোম্পানিতে জব করার জন্য। অনেক ক্ষেত্রে ওরা এগুলো আসলে আপনি ডিপ্লোমা করছেন না মাস্টার্স করছেন নাকি গ্রাজুয়েট আন্ডার গ্রেড করছেন এগুলো অনেক সময় দেখে না। আমি আজকে কানাডাতে প্রায় 9 বছর আছে, আমি 9 বছর আছি, আমি অনেক প্রতিষ্ঠানে কাজ করছি। আমি এই কানাডাতে আসার পরে আমার এই পর্যন্ত এখানকার কোনো ডিগ্রি নিতে হয় নাই। হ্যাঁ, আমি হাই স্কিল মাইগ্রেশনে কানাডাতে আসছিলাম। এই পর্যন্ত আমাকে ওরা কোনোদিন আমার ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করে নাই, আমি কোথা থেকে কি লেখাপড়া করছি। তো আপনার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না যদি আপনি কনফিডেন্স থাকেন এবং আপনার টেকনিক্যাল মানে নলেজ যদি খুব সাউন্ড থাকে। এটা তো অলরেডি একবার উনি করছিলেন। এখানে একজন বলছে মেয়েরা কি হিজাবের সাথে ফুল নেকাব ইউজ করে স্টাডি করতে পারবে কিনা? তোমার ক্লাসমেটদের মধ্যে কেউ কে আছেন যারা হিজাব করেন বা নেকাব করেন? মানে আমার তো দেখা মতো এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে কেউ আটকাইবো। কিন্তু সমস্যা হচ্ছে কেউ পড়ে না। যাই হোক, আমি দেখি নাই। আচ্ছা, ভাই মানে আমি অনেকেই দেখি যে অনেকে নিকাব করেন, অনেকে হিজাব করেন, তবে হিজাবটাই বেশি দেখা যায়, নিকাব খুব কম দেখা যায়। তা তবে আমার জানা মতে কেউ সমস্যা করে না, তবে কিছু কিছু স্টেটের আইন আছে নেকাব করা যায় না, যেমন মন্ট্রিয়ালে সম্ভবত করা যায় না। যে ওদের একটা আইন আছে এই ধরনের, যে ওখানে সম্ভবত কি আমরা আহ, আমরা ভার্সিটিতে নামাজও পড়তে পারি। নামাজ হুম, পড়ার জন্য একটা জায়গা দিয়েছে ভার্সিটি। হুম, সো হুম। ওটা নিয়ে প্রবলেম নেই। আচ্ছা, তা আমি প্রায় আমাদের তো প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে। হুম। তোমার কি তোমার কি কোনো অসুবিধা আছে যে আমি কি আরো কোশ্চেন নিব, নাকি তোমার কোনো তাড়া আছে? আমি এখানে আমাদের লাইফটা বন্ধ করে দিতে পারি। না, আমার তেমন সমস্যা নেই। আপনি যদি আর নিতে চান নিতে পারেন। এখানে একজন কোশ্চেন করছেন এটা যে ভাইয়া কানাডাতে সামার সেমিস্টারের ব্রেকে কি অন্য প্রভিন্সে যে জব করা যাবে কিনা, এটা হ্যাঁ, সম্পর্কে যাবে। তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, যাবে। হ্যাঁ, যাবে, সমস্যা নেই। আপনার তো কানাডার ভিসা আছে। হুম, কানাডার যেকোনো জায়গায় আপনি যেতে পারবেন যেকোনো সময়। সেটাই, আপনি যে কোনো স্টেটে গিয়ে জব করতে পারবেন। সেক্ষেত্রে একজন এই কোশ্চেনটা করছেন, আপনি দেখি এটার উত্তর কিভাবে দেন। কানাডার শিক্ষার্থীদের কোন প্রদেশ ভালো হবে, জব, পিআর, টিউশন ফি? এখন আপনি যদি আহ সবচেয়ে ভালো প্রভিন্স তো হচ্ছে এই আপনাদের টরন্টো আর ভ্যানকুভার। এখন ওইখানে তো আবার টিউশন ফিও বেশি। তো টিউশন ফি বেশি, লিভিং এক্সপেন্স বেশি, লিভিং আপনার কস্ট যদি বেশি। ওই পরিমাণ টাকা থাকে হ্যাঁ, তাহলে আপনি ওইটাই। আসতে পারেন। হ্যাঁ, তবে যে আমি খুবই মানে শুনে খুব ভাল লাগলো যে নিউ ফাউন্ডল্যান্ডে যারা লেখাপড়া করতে গেছেন, বিশেষ করে আহ, আহ, আসিফ যে ইউনিভার্সিটিতে পড়ে, আসিফের বন্ধু বান্ধবদের যেহেতু বাংলাদেশ থেকে টাকা আনতে হচ্ছে না, তাদের নিজের ইনকাম দিয়ে নিজে চলতে পারতেছে, তাহলে আমার তো মনে হয় যে এই ইউনিভার্সিটিতেই আসা উচিত। যদি আপনার ফান্ড নিয়ে আপনার কোনো সমস্যা থাকে, আর যদি আপনার এনাফ ফান্ড থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। আর একটা কথা হলো কানাডার সব ইউনিভার্সিটি মোটামুটি ভালো, সবাই কোয়ালিটি মেনটেন করে। তা
হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি আছে যাদের র্যাঙ্কিং খুব হাই। হ্যাঁ, ওগুলো ছাড়া কিন্তু কানাডার প্রায় সব ইউনিভার্সিটির র্যাঙ্কিং প্রায় একই সমান। হ্যাঁ, মানে আমি বলছি যে একটা টিউশন ফি দিতে পারবে, কিন্তু ফার্স্ট ইয়ারের টিউশন ফিটা আপনার মনে হয় মানে বাসা থেকে আনাই উচিত। মানে ফার্স্ট ইয়ার টিউশন ফিটা দেওয়া অনেক কষ্ট হয়ে যায়। ফার্স্ট ইয়ার টিউশন ফি মনে হয় না দিতে পারে কেউ। হুম, ফার্স্ট ইয়ার টিউশন ফিটা বাসা থেকে আনলে পরবর্তী বছর এগুলো দেওয়া যায়, যেহেতু ফার্স্ট ইয়ার তো আপনি আসবেনই। হুম, ধরেন ফলে আসলেন, তখন আপনি কাজ করবেন কোথায়? হুম। বুঝেন? এটা একটা তো তা প্রবলেম। ভাই এই মুহূর্তে যিনি কোশ্চেন করছেন যে ম্যানেজ করা যায় কিনা ইউনিভার্সিটি ফি, তো শুনলেন। আপনারা যদি আগের ভিডিও আগের অংশটুকু দেখেন, সে কিন্তু অলরেডি বলছে যে ম্যানেজ করা যায়। আর ওই যে প্রথম সেমিস্টারটা হয়তো আপনাকে ম্যানেজ করতে হবে, কারণ প্রথম আপনি যখন আসবেন তখন আপনি নতুন এনভায়রনমেন্ট, সবকিছু আপনার পরিচিত থাকবে না। আপনি হয়তো সঙ্গে সঙ্গে এসেই পার্ট টাইম জব পেয়ে যাবেন না, আপনাকে একটু ওয়েট করতে হবে। হুম, হ্যাঁ, হুম। আর আরেকটা কোশ্চেন আমি তোমাকে করতে ভুলে গেছি। তোমাদের এই ইউনিভার্সিটিতে যেমন এখানে কানাডাতে অনেক কলেজ আছে, যে কলেজে যদি তুমি অফার লেটার পাওয়ার পরে তোমাকে যেটা করতে হয় যে 1 বছরের টিউশন ফি দিতে হয় বা 1 সেমিস্টারের টিউশন ফি দিতে হয় বাংলাদেশে থাকতেই। তোমার আহ, এই ইউনিভার্সিটিতে কি এই ধরনের কিছু করতে হয় কিনা, মানে টিউশন ফি কি বাংলাদেশ থেকে কোনো পে করতে হয় 1 বছরের বা 1 সেমিস্টারের? না, আমি আমি টিউশন ফি পে করছিলাম ভিসা পাওয়ার পর। মানে ভিসা আপনি পাওয়ার পর যদি কি চান, বাংলাদেশ থেকে না এখানে আসার পরে? এটা আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু ওই যে যখন টরন্টোতে আসবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কি টিউশন ফি মানে কেমনে পে করবেন। যদি বাংলাদেশ থেকে দিয়ে আসেন তাহলে যে স্লিপটা দেখাইলেন, হ্যাঁ দিছি। হুম, আরো যদি যে এখানে এসে দিবেন তাহলে বলবেন যে হ্যাঁ, এই যে আমার কাছে টাকা পয়সা আছে, টাকা। এটা আমি দিব। এটাই। আচ্ছা, আর কিছু না। এখানে একজন ভাই জিজ্ঞেস করলেন যে এমএসসি তে সিএসসি করার জন্য মিনিমাম সিজিপিএ কত লাগে? আপনার জানা আছে মিনিমাম কত সিজিপিএ লাগে? না, এটা এখানে ওয়েবসাইট জানা নাই, তবে আপনি এমএসসি তে আপনি অ্যাডমিশন ওদের পাওয়াটা অনেক ওয়েবসাইটে টাফ। গেলে ওয়েবসাইটে পাবেন, আশা করি ওয়েবসাইটে ইনফরমেশন হয়তো পেয়ে যাবেন। হুম। আর পরের অংশটুকু যে আপনার সেকেন্ড সেমিস্টার থেকে পার্ট টাইম জব করা করতে কি টিউশন ফি কভার করা যাবে? হ্যাঁ, তা আসিফের কথাতে যদি মনে হলো যদি আপনি পার্ট টাইম জব পেয়ে যান, তো হয়তো থার্ড সেমিস্টার থেকে আপনি মোটামুটি নিজের একবারে টিউশন পুরো ফিটা ফুল পেতেন। পে করতে পারবেন। জি। হয়তো সেকেন্ড সেমিস্টারে আপনার জন্য একটু কষ্ট হবে। হুম, হুম। অনেক কোশ্চেন, আমি একই কোশ্চেন এত রিপিট হয়েছে যে আমাকে কোশ্চেন গুলো পরে সিলেক্ট করতে হচ্ছে, বুঝছেন? সমস্যা নেই। হ্যাঁ, এটার এটার সম্পর্কে কি আপনার কোনো আইডিয়া আছে? এখানে তো রিসার্চ বেসেই মনে হয় স্কলারশিপ বেশি দেয়। যেহেতু রিসার্চে ইউনিভার্সিটির প্রফেসররা টাকা পায়। তো হুম, রিসার্চ করার জন্যই টাকা দেয়। হুম। মাস্টার্সে মোটামুটি স্কলারশিপ নিয়ে যায়। একটু আগে আসিফের কাছ থেকে যেটা জানলাম যে এই ইউনিভার্সিটিতে যা তার জানাশোনা যাদেরকে সে দেখেছে মাস্টার্স করতে গিয়েছে তারা বেশিরভাগই স্কলারশিপ পেয়েছে, তাই তো? আর এখানে মাস্টার্সের টিউশন ফিটাও আরো মানে খুবই এফোর্ডেবল। কত? খুবই অ্যাফোর্ডেবল। $৫,০০০-৬,০০০। এই যে বছরে একজন $৬,০০০। কোশ্চেন করছেন যে মাস্টার্সের টিউশন ফি কেমন? আপনি যদি স্কলারশিপ দিয়েও না আসেন তাহলেও এটা অ্যাফোর্ডেবল। তার কথা হলো যে $৫,000 থেকে $6,000 আপনি টিউশন ফি দিতে পারেন। আপনি চিন্তা করছেন $6,000 মাস্টার্সের প্রথম বছরের টিউশন ফি। এটা তো প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও কম। হ্যাঁ, এটা খুব কম। খুব কম। তা আরেকজনের কোয়েশ্চেন, উনি জানতে চেয়েছেন যে স্টাডি ক্যাপ কত ইয়ার অ্যাকসেপ্টেড? মানে হ্যাঁ, আপনার স্টাডি গ্যাপ হচ্ছে ২ বছর। হচ্ছে যদি আপনি মানে কোন কিছু না করেন ২ বছর পর্যন্ত আপনার কোন এক্সপ্লেনেশন দিতে হবে না। ২ বছর উপরে গেলে আপনি এক্সপ্লেইন করবেন যে আপনি কেন ২ বছরের উপরে স্টাডি গ্যাপ ছিল। যদি আপনি মানে জব করেন অথবা রিলেটেড কোন কাজ-টাজ করেন তাহলে যত বছরই গ্যাপ হোক কোন প্রবলেম নেই। কিন্তু হুম, মানে ২ বছর পর্যন্ত আপনাকে কোন এক্সপ্লেইনই দিতে হবে না। আচ্ছা। একজন জিজ্ঞেস করছেন যে ভিসা যদি রিজেক্ট রিজেক্ট হলে সেটার কোনো রেকর্ড থাকে? পরে কোনো হ্যাঁ, রিজেক্ট যদি হয় তারা তো কয়েকটা কারণে রিজেক্ট হতে পারে। একটা যদি মানে আপনার অনেক সময় হয় কি যে রিজেক্টের অনেকগুলো কারণ আছে। একটা কারণ হতে পারে যে আপনার আপনি যে কাগজগুলা জমা দিয়েছিলেন সেই জমাগুলা যদি আহ, সঠিক না থাকে, মানে আরো দরকার ছিল, আপনি হয়তো শর্টেজ থাকে, তাহলে অনেক সময় ওরা রিজেক্ট করে। অনেকগুলা অনেকগুলা
রিজেকশন আছে যেগুলাতে কোনো সমস্যা হয় না। সব রিজেকশনেরই আপনার রেকর্ড থাকে। কিন্তু কিছু রিজেকশনের কোনো সমস্যা হয় না। আপনারা হয়তো দেখছেন যে আমাদের গত লাইভে এরকম একজন ভাই আসছেন, তার কিন্তু ১ম বার রিজেক্ট হইছিল। তার রিজেক্ট হয়েছিল যে তার যে স্টাডি গ্যাপটা ছিল সে স্টাডি গ্যাপটা ব্যাখ্যা করে নাই। সেজন্য তাকে রিজেক্ট করছিল। তা অনেকগুলা রিজেক্ট আছে যেগুলাতে কোনো সমস্যা হয় না। আর কিছু রিজেক্ট আছে যে আপনার ফ্রডিং। আপনি হয়তো কিছু কাগজ জমা দিছিলেন যেগুলা আপনি ফ্রড করছেন। হ্যাঁ? ভুয়া ব্যাংক স্টেটমেন্ট জমা দিচ্ছেন বা এমন কোনো তথ্য দিচ্ছেন যেটা মিথ্যা। তারা যদি আপনাকে ফ্রড হিসাবে করে মার্ক করে রাখে, তাহলে সেটা পরে আপনাকে সমস্যা করবে। তারা আপনাকে কখনোই ভিসা দেবে না। কিন্তু অনেকগুলা অনেকগুলা আ ব্যা আছে যেগুলা আসলে খুব ইনোসেন্ট। এগুলা আসলে হয়তো দেখা গেছে যে তারা ১ম এ ভাবছিল যে বাংলাদেশের সঙ্গে আপনার কোনো টাই নেই। আপনি হয়তো বাংলাদেশে এ এ বাংলাদেশ থেকে কানাডা গেলে আর কখনো ফেরত আসবে না। হ্যাঁ? কিন্তু পরবর্তীতে আপনি ট্রাই করলেন অনেকগুলো ডকুমেন্ট দিয়ে, যেটাতে আবার প্রুভ করতেছে যে আপনার বাংলাদেশের সঙ্গে অনেক টাই আছে। তখন তারা হয়তো চিন্তা করলো যে ১ম বার তারা যে ডিসিশনটা ছিল, আপনি এনাফ ডকুমেন্ট জমা না দেওয়ার কারণে তারা ভুল ডিসিশন নিছিল। তখন আপনাকে আবার ওরা ভিসা দিয়ে দিবে। আবার এরকম হইতে পারে যে ১ম বার হয়তো আপনি যেই ট্যাক্স পেপার গুলা ঠিকমতো জমা দেন নাই। তাই ১ম এ ভাবছিল যে ব্যাংকে যে টাকাগুলা, সেগুলো আপনার টাকা না, আপনি ধার কইরা টাকা আ দে দেখাইছেন বা কোনো এজেন্সি থেকে টাকা আইনা সেই আপনার স্টেটমেন্টটা দেখাইছেন। তখন তারা হয়তো এই ধরনের ডিসিশন নিছিল। কিন্তু পরে আপনি যখন প্রপার কাগজ, ট্যাক্স ডকুমেন্ট সহ জমা দিছেন, তখন তাদের কাছে মনে হইতে পারে যে না, আমাদের ১ম এ ডকুমেন্টস এর শর্টেজ এর কারণে তারা ভুল ডিসিশন নিছিল। কিন্তু এখন যেহেতু আপনি প্রপার ডকুমেন্ট জমা দিছেন, তারা তাদের ডিসিশন চেঞ্জ করতে পারে। এই ধরনের ডিসিশন গুলা কোনো সমস্যা হয় না। কিন্তু আপনি যদি কোনো ফ্রড করে থাকেন, তাহলে সেগুলা খুব মেজর ইনসিডেন্ট হিসেবে দেখে ওরা। আরেকজন বলল যে এক্সপেক্ট অ্যাকসেপ্ট এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, মাস্টার্স এর ইঞ্জিনিয়ারের করতে। এখানে বলল যে কম্পিউটার সায়েন্স ছাড়া মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং এ করতে এডিশনাল 20,000 এডিশনাল চার্জ শো করে ওয়েবসাইটে। এটা সম্পর্কে আমার এটা আইডিয়া নাই। আপনার কোনো আইডিয়া আছে? সে যেটা বলতেছে, যদি কম্পিউটার সায়েন্সে আপনার ওখানে করতে আসেন, তাহলে তেমন একটা খরচ দেখায় না। হ্যাঁ, কিন্তু যদি আপনার অন্য সাবজেক্ট, যেমন ধরেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং যদি মাস্টার্স করতে হয়, তাহলে দেখা যায় যে অনেক বেশি এডিশনাল $20,000 এডিশনাল চার্জ দেখায়। এটার কারণটা কি? এটার সম্পর্কে কি আপনার কোনো আইডিয়া আছে? না, এটা সম্পর্কে আমার হ্যাঁ, তেমন তা কোনো আমি idea একটা আইডিয়া দেই। আমি যতটুকু আমার আইডিয়া, সেটা হলো যে অনেক সময় হয় কি যে যেমন কম্পিউটার সায়েন্সে কিন্তু খরচটা কম। সবকিছু কম্পিউটার দিয়ে করা যায়। কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু তাদের আউটডোর অনেক এক্সপেরিমেন্ট করতে হয়। তারপরে সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদেরকে অনেক ল্যাবে অনেক রকমের এক্স অ্যা অ্যা গবেষণার কাজ করতে হয়। যেটা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এই গবেষণার কাজগুলা অনেক কস্ট এফেক্টিভ। মানে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই কম্পিউটারের উপরে নির্ভর করতে হয়। আ যেটা হয়তো তাকে এডিশনাল কোনো কস্ট এ এ বেয়ার করতে হয় না। কিন্তু ইঞ্জিনিয়ারিং অনেকগুলো সাবজেক্ট আছে যে তাদের গবেষণার জন্য তাকে অনেক খরচ করতে হয়। সেইজন্য হয়তো সেই 20,000 এডিশনাল তাকে খরচ করতে হয়। এখানে আরেকজন ভাবছে যে আমার আব্বু গভর্নমেন্ট জব করেন। অ্যা ট্যাক্স পে করে কিনা আমি জানি না। আ ইউনিয়ন পরিষদে ট্যাক্স পে করে। তো আমি জানি না যে যদি উনি গভর্নমেন্ট জব করেন, তাহলে তাকে অবশ্যই ট্যাক্স পে করতে হয়। এটা গভর্নমেন্টের রুলস। এটা হয়তো আগে ছিল না। কিন্তু জি, বর্তমানে কিন্তু আমার আব্বু এটা গভর্নমেন্ট জব করতো। সো এটা রুলস ট্যাক্স পে কিন্তু এখন। করতেই হবে। এটা করতেই হয় এটা। তবে যেটা হয় যে আপনি হয়তো বলতে পারেন যে ট্যাক্স পে করে কিনা। বাংলাদেশের ট্যাক্সের একটা আছে, মিনিমাম ইনকাম আছে যে এত বছরে যদি এত ইনকাম করেন, তাকে ট্যাক্স দিতে হয় না। এত ইনকামের পরে করলে তাকে ট্যাক্স দিতে হয়। হয়তো ট্যাক্স ট্যাক্স, দিতে হয় না, কিন্তু ট্যাক্স ফাইলিং তাকে অবশ্যই করতে হবে। হ্যাঁ, মানে যদি শূন্য ট্যাক্সও হয় তাহলেও মনে হয় ফাইলিং করতে হয়। ফাইলিং করতে হবে। ক্রেডিট ট্রান্সফার করার অপরচুনিটি আছে কিনা বিবিএ তে। তা একটু আগে যিনি উনি বললেন যে করা যায়। উনি অনেককে দেখেছেন যে ট্রান্সফার করেছে, তাই না? হুম। আসিফ, আমি বলেছি, তাই হ্যাঁ, না? বিভিন্ন দেশ থেকে করা যায়, সমস্যা নেই।
একজন বলছে মেমোরিয়াল ইউনিভার্সিটিতে বাংলা মিডিয়াম থেকে ইঞ্জিনিয়ারিং এর 5 ইয়ার্স কোর্সে এডমিশন নিতে কোনো প্রবলেম ফেস করতে হবে কিনা? না 5 ইয়ার কোনো না, আপনি আইএলটিএস করে বাংলা মিডিয়াম থেকে পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার আইএলটিএস করতে হবে, আইএলটিএস করে আসতে হবে। আমি বাংলা মিডিয়ামে ছিলাম, সো আমার কোনো প্রবলেম হয়নি। একজন বলছে যে মানে তার ওনার মনে হয় অ্যাজমার প্রবলেম আছে, এটা কোনো আনফিট হয় কিনা? আমার মনে হয় না। না যেগুলো হয় যেগুলো যে কিছু ডিজিজ আছে যেটা যেমন এইডস, তারপরে হেপাটাইটিস, হ্যাঁ, এই ধরনের কিছু ভাইরাস, আবার কিছু ভাইরাস আছে যেগুলার চিকিৎসা নাই কিন্তু এগুলো ইজিলি ট্রান্সমিট হতে পারে, যেমন এখন যেটা আছে বাংলাদেশে যে আমাদের কোভিড-19, এই ধরনের কিছু ওষুধ যদি থাকে বা আপনার যদি যক্ষা থাকে, এই ধরনের কাজ ওষুধগুলোর জন্য ভিসা রিজেক্ট হয়ে থাকে। ভালো হবে। বিডি থেকে মাস্টার্স করার পর কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করলে ভালো হবে? প্লিজ জানাবেন। আপনি তো মাস্টার্স করতেই আসতেছেন, আবার কোন অ্যাপ্লাই করবেন আমি এটা বুঝলাম না। আপনি তো মাস্টার্স করবেন যদি এমন কোন সাবজেক্ট নিয়ে মাস্টার্স করতে আসেন। বিডি থেকে মাস্টার্স করার পরও, আচ্ছা উনি যেটা বলতেছেন যে বাংলাদেশ থেকে মাস্টার্স করছেন, আবার কোন আরেকটা মাস্টার্স করতে যাচ্ছেন। হ্যাঁ, আবার হ্যাঁ, যদি মাস্টার্স করতে চান সেটাও করতে পারেন, অথবা যদি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে চান তাহলেও করতে পারেন, হ্যাঁ অথবা করতে যদি পারেন। পিএইচডি তবে করতে চান আমি তাহলে যেটা তো আছে। বলবো আমার বলতে, আপনি যদি স্টাডি গ্যাপ না থাকেন, আপনি স্টাডি গ্যাপ না থাকে আপনি তাহলে কম্পিউটার সায়েন্সের উপরে করতে পারেন। এটা যেহেতু প্রসপেক্টে কানাডাতে ভালো। তা ভিউয়ার্স, আমরা মোটামুটি অনেক কোয়েশ্চেন নিলাম। আপনাদের অনেকগুলো কোয়েশ্চেন আছে যারা হয়তো পরে জয়েন করছেন এবং একই কোয়েশ্চেন আবার বারবার করতেছেন। আপনারা চেষ্টা করবেন যে আমাদের ভিডিওটা প্রথম থেকে আবার দেখার, তাহলে আপনাদের অনেক কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। তা আসিফকে অনেক ধন্যবাদ, অনেক সময় সে আমাদের সঙ্গে দিয়েছে। তা আমি আসিফকে এবং বাংলাদেশের যারা দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই লাইভ প্রোগ্রামটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সেই দোয়া করি, এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনাদের কোভিড-19 যে মহামারী চলতেছে বাংলাদেশে, সেটা থেকে আপনারা নিরাপদ থাকেন, সেই দোয়া করে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তা আর ভিউয়ার্স, আমি আবার আপনাদেরকে শেষ করার আগে জানাচ্ছি যে আপনারা চেষ্টা করেন যে আমাদের ভিডিওটাকে প্রথম থেকে দেখার, তাহলে যেটা হবে যে আপনাদের হয়তো অনেক যে কোয়েশ্চেন যেটা আপনারা অলরেডি করতেছেন সেটা আপনারা অলরেডি পেয়ে যাবেন। অলরেডি এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমরা পিছন দিকে দিয়েছি। তা আল্লাহ হাফেজ, ভালো থাকেন। জি, ভালো থাকবেন।